প্রজেক্টে তোমরা যখন প্রজেক্ট করছো সেটা হলো কি, আচ্ছা অনেকে কনসোলের প্রজেক্ট করছো, আর আমার এই যে আই সেকশন সেটা হলো ডাটাবেসের প্রজেক্ট করছে। কেউ কেউ অলরেডি প্রজেক্টের মধ্যেই এমভিসি ফলো করছে, সেটা ভিডিও দেখে জানো বা না জানো, মানে জেনাও করতে পারো আবার না জেনাও করতে। একটা মিনিট, জাস্ট একটা মিনিট, একটু পজ দিচ্ছি, একটু আমাদের অ্যাসাইনমেন্ট একটু ডিসকাস করে দিয়েন স্যার। অ্যাসাইনমেন্ট নিজে নিজে সলভ করবা। প্রথমটা অবজারভার যা বলে দিলাম মনে হয় মোস্ট প্রবাবলি। স্যার এত ইমোজি কেন স্যার? ইমোজি কেন? আরে কঠিন কই দেখো। যাই হোক, অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন সঞ্জয় ভাই বানাইছে, সঞ্জয় ভাই বলে দিবেন। স্যার অ্যাসাইনমেন্ট যদি 6 পেজের হয় তাহলে স্যার মারাই তো যাব। আমি তোমাদেরকে কত সুবিধা করে দিছি, এখন ভাই সামনে দেখে কেউ বলতেছি না, নাহলে আমি বলতাম তোমাদের কত সুবিধা করে দিছি। কোন ডিজাইন প্যাটার্ন আছে অ্যাসাইনমেন্টে? ফ্যাসাড আছে, ফ্যাসাড, ফ্যাক্টরি, অবজারভার, এই তিনটাই তো কোয়েশ্চেন। ফ্যাসাড আছে আর ফ্যাক্টরি আছে, এটা মোটামুটি শিওর। আরেকটা কোনটা জানি না, ভুলে গেছি। অবজার্ভার মোস্ট প্রবাবলি। অ্যাসাইনমেন্ট একটু ভালো মতো কইরো। সঞ্জয় ভাই অ্যাসাইনমেন্ট দিস, আচ্ছা আমি বলি একটু ভাই কিছু বললেন। সঞ্জয় ভাই অ্যাসাইনমেন্ট দিছে, সেটা হলকে স্ক্রিন রেকর্ড করে করতে হবে। তোমার কম্পাইলার অন করবা, স্ক্রিন রেকর্ডার অন করবা, যা কোড করবা সেটা স্ক্রিন রেকর্ড করবা, এটা পরে জমা দিবা, ওইটার উপর বেস করে ইয়া করা হবে। আমি তো তোমার এই প্যারাটা দেই না, আমি জাস্ট বলছি জাস্ট অ্যাসাইনমেন্টটা করে জমা দাও। তারপর সেটা টাইপ তুমি পিসিতে বসে টাইপ করে জমা দিতে পারো, হাতে লেখা হ্যান্ড রিটেন ভাবে জমা দিতে পারো, তোমাদের ইচ্ছা। তার মধ্যে ভাইয়া দিছে থ্যাংক ইউ মনে হয়, স্যার। ভাইয়া দিছে হলো কি 9টা, আমি যেখানে দিছি হলো কি 3টাই। এবং এই সিনারিও 9টা যদি হইতো, জীবন বের হয়ে যেত। ভাই 10টা 8 বাজে, শুরু করি। একটু পর গেম খেলার জন্য ডাকাডাকি শুরু হয়ে যাবে। হ্যাঁ স্যার, সেম কন্ডিশন। এই কি গেম খেলো? ভ্যালোরেন্ট খেলো? তোমাদের মধ্যে কেউ ভ্যালোরেন্ট খেলো না? স্যার আমি আছি তো স্যার, কি যে বলেন স্যার। তোমার র্যাঙ্ক কি বলো তো? আরে স্যার আমি জাস্ট ক্যাজুয়াল। তারপর র্যাঙ্ক কি? তোমার র্যাঙ্ক কি বলো? র্যাঙ্ক স্যার নাই, নো র্যাঙ্ক। আমি তাইলে স্যার এখনো 13 এ বসে আছি। স্যার খেলে না মনে হয়, র্যাঙ্ক জানে না। কেউ আসো মানে খেলো? ও খেলেই না স্যার, ও হুদাই। আমার র্যাঙ্ক এত ভালো যে তা না, এই গোল্ড বা প্ল্যাটের মধ্যে আমি দৌড়াদৌড়ি করি, তো ভালো না। যাই হোক, এটাই একটু পরে এসে ডাকাডাকি শুরু হবে, মাইকেল টাইকেল আসবে, ভাইও তো খেলবে। ভাই আমি শুরু করলাম ভাই, 10টা 10 বাজে। আচ্ছা যেটা পড়বো আমরা, আরো কয়েকজন মেম্বার জয়েন হওয়ার ট্রাই করতেছে। হ্যাঁ আরো মেম্বার, এত স্টুডেন্ট আমার আছে ওই। আচ্ছা বের করে দিতেছে, 100 ওভার হয়েছে, কাম সর্বনাশ রে। ক্যামেরা অন করে দিছি। তাহলে কি করার? সঞ্জয় ভাই আপনার লিংকে কি কাজ হইতেছে? সঞ্জয় ভাই হ্যাঁ শুরু কর। আপনার লিংকে কি পোলাপান শুনতে পারতেছে? হ্যাঁ শুনতে পারতেছেন এখন। আপনার লিংকটা একটু দেন তাইলে। আমার লিংক? হ্যাঁ এই চ্যাট বক্সে দিয়ে দেন বা যে কোনো একটা জায়গায় দেন আমাকে, আমি ওদেরকে পাঠিয়ে দিই। 2 দিনের লিংক খুলতে পারলে ভালো হতো। আচ্ছা দেখ এখন দেখ। এটা দেব না? আচ্ছা ওকে, খালি ডি সেকশনে ইয়াতে হতো সমস্যা। আর যদি কারো সমস্যা হয় যে এই মিটার লিংকটা দিয়ে দেব। আর দেরি করব না, আমরা এখন শুরু করব। সেটা হচ্ছে এমভিসি প্যাটার্ন। এমভিসি প্যাটার্ন কি, কিভাবে কাজ করে, খুবই ইম্পর্টেন্ট, একটা জীবন মরণের মতো ইম্পর্টেন্ট। জব লাইফ বলো, ইন্ডাস্ট্রি লাইন বলো, যে কোনো জায়গাতে বলো, যেখানে যাও উঠতে বসতে এই প্যাটার্নটা তোমাকে ফলো করতেই হবে। যারা অলরেডি প্রজেক্ট করছো বা ফুল স্ট্যাকের কোনো একটা প্রজেক্ট সম্পর্কে আইডিয়া আছে, তারা অলরেডি জানো যে যাই করো না কেন
আমার একটা এমভিসি প্যাটার্নটা বা আর্কিটেকচারটা ফলো করতে হয়। মেকানিক্যাল কিবোর্ড পরে, আর্কিটেকচার জিনিসটা কি সেটা আমি বলি, কেন আমরা ইউজ করি আগে এটাতে আসি। এমভিসি, এখন দেখো আমি বাংলাদেশে ড্যাফোডিলে পড়ি, আমি ধরো বা আমাদের মধ্যে ধরো একজন আছে, ধরো সঞ্জয় ভাই হলো ড্যাফোডিলের মধ্যে একজন কোডার। সঞ্জয় ভাই একটা জব করতেছে যেটা হলো একটা ইউএসএ বেসড কোম্পানির সাথে, ঠিক আছে? ইউএসএ বেসড মানুষরা ওরাও কোড করে। এখন সঞ্জয় ভাই তোমার আমার যে ফুল স্ট্যাকের যে কোডটা করতেছে, কোডের মধ্যে ডাটাবেসের একটা পার্ট থাকে, একটা পর্যায়ে গিয়ে আমরা ডাটাবেস নিয়ে কাজ করি, অথবা ধরো এইচটিএমএল নিয়ে কাজ করি। এইচটিএমএল এর ফাইলটা সঞ্জয় ভাই রাখলো হলো গিয়ে কম্পোনেন্ট, আচ্ছা কম্পোনেন্ট বাদ দিলাম, সেটা হলো গিয়ে ইউআই নামক একটা ফোল্ডারের ভিতরে, যেখানে ধরো ইউএস এর যে লোকটা সে এই ফাইলটা সেভ করলো ভিউ নামের একটা ফোল্ডারের মধ্যে দিয়ে। তোমরা জিনিসটা যখন মার্জ করতে যাবা, সেটা হলো গিয়ে ভাইয়ের কোড আর ইউএস এর ওই কোডটা যখন তুমি মার্জ করতে যাবা, তখন যে কি প্রবলেমটা হবে, দুইটা ফোল্ডারের মধ্যে ক্ল্যাশ লাগবে। একজন ফোল্ডারের নাম হল গিয়ে ইউআই, একজনের ফোল্ডারের নাম হল গিয়ে ভিউ, কিন্তু দুইটার ভিতরে কিন্তু আমার সেম ফাইল আছে, এইচটিএমএল ফাইল। এইচটিএমএল ফাইলে কখনো ক্ল্যাশ হয় না, কিন্তু ফোল্ডারের যদি নাম উল্টাপাল্টা থাকে তখন যে হলো তোমার ক্ল্যাশটা হবে। এই ক্ল্যাশটা সলভ করার জন্য পুরা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি একটা প্যাটার্ন ফলো করে থাকে, যেটা বাংলাদেশ হোক ইউএসএ হোক যে কোনো জায়গাতে হোক একটা প্যাটার্ন ফলো করে। প্যাটার্নটা কি, সেটা হলো এমভিসি প্যাটার্ন। প্যাটার্ন বলো, এটা অ্যাকচুয়ালি প্যাটার্ন না, এটা একটা আর্কিটেকচার, ঠিক আছে? যেরকম ধরো তুমি বলতে পারো, ধরো আচ্ছা আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরো হলো গিয়ে তুমি এসএসসি পরীক্ষা দিবা, এসএসসি তুমি হলো গিয়ে একটা এসএসসি পরীক্ষার্থী। এখন তুমি একজন হলো গিয়ে ঢাকা বোর্ডের স্টুডেন্ট, আরেকজন হলো গিয়ে ধরো চিটাগাং বোর্ডের স্টুডেন্ট, ঠিক আছে? ঢাকা বোর্ডের ফিজিক্সের যে বইটা আছে, এটা কি চিটাগাং বোর্ডের ফিজিক্স বইয়ের চেয়ে ডিফারেন্ট হবে? বোর্ড বই যেটা, না। ঢাকা এক্স্যাক্টলি ঢাকা বোর্ডে যে বইটা পড়ানো হয় চিটাগাং বোর্ডে সেম বইটাই পড়ানো হয়। ঠিক তেমনই কিন্তু কোয়েশ্চেন অন্যরকম হইতে পারে, যে ঢাকা বোর্ডের কোয়েশ্চেন অন্যরকম, একটা স্টুডেন্ট সলভও করছে সেটা অন্যভাবে। সিমিলারলি চিটাগাং বোর্ডের কোয়েশ্চেনটা অন্যরকম, স্টুডেন্টটা সলভও করছে অন্যরকম ভাবে, কিন্তু তাদের মানে রুট মেইন যে তাদের বইটা, বোর্ড বইটা, ওইটা সেম। এটাকে বলা হয় স্ট্রাকচার। বইটাকে তুমি একটা স্ট্রাকচার ভাবে ধরো, মনে করো আমার যে বই, এই বই হলো কি আমার একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা পুরো বাংলাদেশের এসএসসি সবাই ফলো করে। ঠিক তেমনি তোমার ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে কোডিং এর যে একটা স্ট্রাকচার থাকে, যে স্ট্রাকচারটা পুরো ওয়ার্ল্ড ফলো করে, সেটাকে বলা হয় এমভিসি। অনেকক্ষণ এমভিসি এমভিসি বলতেছি, এখন আসি এমভিসি জিনিসটা কি। এম দিয়ে বলা হয় হলো গিয়ে মডেল, ভি দিয়ে বলা হয় ভিউ, সি দিয়ে বলা হয় হলো গিয়ে কন্ট্রোলার। মডেল, ভিউ, কন্ট্রোলার ব্রেইনের মধ্যে একদম ঢুকায় রাখো। এমভিসি মানে হলো গিয়ে মডেল, ভিউ, কন্ট্রোলার। কাহিনী কখনো তোমাকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করবে না যে এমভিসির ফুল ফর্ম কি। এটা হলো যদি একটা তোতা পাখিরাও মুখস্থ করো, সেও বলতে পারবে এমভিসি মানে মডেল, ভিউ, কন্ট্রোলার। কোয়েশ্চেনটা কিভাবে আসবে? আচ্ছা, কোয়েশ্চেন কর্তা, কোয়েশ্চেন কর্তা মানে যে কোয়েশ্চেন করে, তার কাজ হলো গিয়ে তোমাকে ট্র্যাপে ফেলানো, আর তোমার কাজ হলো গিয়ে সে ট্র্যাপ থেকে পার পাওয়া। কোয়েশ্চেন যে করবে, ধরো আমি করি বা সঞ্জয় ভাই করি, সে এমন ভাবে সিনারিওটা সাজাবে যেন তুমি ধরতে পারবা না এটা কি আমার কাজটা কি মডেল পার্টে হইতেছে, নাকি ভিউ পার্টে হইতেছে, নাকি কন্ট্রোলার পার্টে হইতেছে। তোমাকে জিনিসটা ক্যাচ করতে হবে যে এমভি এটা কোন পার্টে কাজটা হইতেছে। কাজগুলা কি আমি আগে বলে নিই, তারপর আমি না হয় কোয়েশ্চেন কিভাবে আসে ওই ইয়াতে আসতেছি। কাজ হলো কি সিম্পল, সেটা আমি একটা ছবি নিয়ে আসি, যে এই ছবিটা। জিনিসটা কিভাবে হয় আমি প্রথমে ছবিটা এক্সপ্লেন করি, তারপর একদম হাতে কলমে আমি দরকার হলে দেখা দিব কিভাবে কি কাজটা হইতেছে।
এটা হলো গিয়ে তোমার এমভিসি আর্কিটেকচার। ঠিক আছে, আর্কিটেকচারের মধ্যে মেইন যে কাজটা করে থাকে সে হলো গিয়ে কন্ট্রোলার। কন্ট্রোলার হলো গিয়ে তোমার মেইন কাজটা করে থাকে। কিভাবে করে আমি তোমাকে একটা সিনারিও বলি। ধরো তুমি গেলা হলো গিয়ে দারাজের ওয়েবসাইটে, দারাজের ওয়েবসাইটে গিয়ে তুমি কিছু একটা অর্ডার করতে চাও। তুমি ধরো একটা ওইখানে অনেকগুলো ক্যাটাগরি থাকে, তো তুমি ধরো ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে গেলা, একটা মাউজই অর্ডার করতে চাও, এত কমপ্লেক্স না যে একটা মাউজ অর্ডার করতে চাও। তো প্রথমে তুমি কি করবা, তোমার দারাজের ওয়েবসাইট থেকে একটা রিকোয়েস্ট করবা। এই যে দেখো, এই সাইটটা দেখো, একটা রিকোয়েস্ট করতেছো। সে হলো গিয়ে তুমি মাউস, তুমি একটা হলো গিয়ে ভাইপার মিনি অর্ডার দিতে চাও, মাউসের নাম ভাইপার মিনিটা তুমি রিকোয়েস্ট করলা তোমার কন্ট্রোলারের কাছে, তুমি কিবোর্ডে টাইপ করে সার্চে দিলা যে ভাইপার মিনি। কন্ট্রোলার কি করবে, কন্ট্রোলার যাবে হলো গিয়ে মডেলের কাছে। মডেল কি, দারাজের মধ্যে কি খালি ভাইপার মিনি সেভ করা আছে? মডেল মানে হলো গিয়ে ডাটাবেস। সে তার ডাটাবেজের মধ্যে যায় দেখবে যে অনেকগুলা মাউসই তো আছে, ভাইপার মিনি হইতে পারে, রেজারের কনকর্ড হইতে পারে, ব্যাসিলিক হতে পারে, তারপর ধরো এক্সআর মাউস হইতে পারে, লজিটেক G502 হইতে পারে, অনেক কিছু হইতে পারে। সে তার ডাটাবেজে গিয়ে দেখবে যে আমার ভাইপার মিনি মাউসটা আছে কিনা। যদি মাউসটা থাকে তখন সে মানে এই যে ডাটাবেস থেকে চেক করতেছে, আমার রিকোয়েস্টটা গেল কন্ট্রোলারের কাছে, কন্ট্রোলার পাঠাইলো হলো গিয়ে মডেলের কাছে। মডেল কি করলো, মডেল গেল হলো গিয়ে ডাটাবেসে, ডাটাবেসে সে দেখলো আছে কিনা। যদি থাকে তাহলে জিনিসটা আবার মডেলের কাছে আসে যে হ্যাঁ আমার কাছে জিনিসটা আছে। এই আছে যে কথাটা, এইটা আসে আবার কন্ট্রোলারের কাছে। যে কন্ট্রোলার তখন জানতে পারে যে আমার কাছে একটা লোকেশন দেয়, সেটা হলো গিয়ে আমি পিসি বা আমি আমার ওয়েবসাইটকে কিভাবে বুঝাবো যে আমার কাছে একটা মাউস আছে। আমার তো কি কোনো একটা ভাবে বুঝাইতে হবে, সেটা আমি ধরো বুলিয়ান দিয়ে ট্রু দিয়েও বুঝাইতে পারি, বা কোনো একটা এসসিটিভি রিকোয়েস্ট দিয়েও বুঝাইতে পারি, আমি যেভাবে ইচ্ছা বুঝাইতে পারি। তো সে কন্ট্রোলারকে বুঝায় যে আমার কাছে মাউসটা আছে। এখন কন্ট্রোলার যদি তোমাকে আইসা বুলিয়ান একটা বিবিএর ছাত্রকে আইসা বলে যে ট্রু, বা যে জায়গায় মাউসটা আছে ডাটাবেসে সে ডাটাবেসের অ্যাড্রেসটা দিয়ে দেয়, যেরকম ধরো আমার ডাটাবেসে একটা নাম হলো গিয়ে ধরো এসকিউএল ডট, টেবিলের নাম হলো গিয়ে মাউস টেবিল স্ল্যাশ ভাইপার মিনি, হ্যাঁ অনেক কমপ্লেক্স কিছু একটা কথা সে তোমাকে দেখাইলো। তুমি এটার বিবিএস স্টুডেন্ট যদি হয়ে থাকো, তুমি এটা আগা মাথা কিচ্ছু বুঝবা না। এর জন্য এই জিনিসটা মানে মডেল থেকে যে জিনিসটা কন্ট্রোলার কাছে আসে, কন্ট্রোলার ডিরেক্টলি সেটা তোমার কাছে দেখায় না। তখন কন্ট্রোলার কোথায় যায়, যে মনে করো আমি একটা বিবিএর গাফ স্টুডেন্ট, আমাকে তার বুঝাইতে হবে। তো কন্ট্রোলার যায় হলো গিয়ে সৌন্দর্যতা বৃদ্ধির জন্য ভিউ এর কাছে। ভিউ মানে তুমি স্ক্রিনে যেটা দেখতে পাও, ঠিক আছে, তুমি স্ক্রিনে যেটা দেখতে পাও সেটা হলো গিয়ে তোমার ভিউ। ভিউ এর কাছে যায়, ভিউ এর কাছে যাওয়ার পর তোমরা একটা জিনিস খেয়াল করো, ধরো তুমি দারাজে ধরো একটা আইফোন 15 তুমি সার্চ দিছো, তোমাকে নতুন একটা ট্যাবে নিয়ে যাওয়ার পর আইফোন 15 এর ছবি দিয়ে দেখাবে, পাশে হলে দাম টাম লেখা থাকবে। বাদ বাকি যে স্ট্রাকচারটা পুরো দারাজ ওয়েবসাইটের, ওটা কিন্তু সেমই থাকবে, ওটা কোনো চেঞ্জ হইতেছে না। উপরে একটা দারাজের লোগো থাকবে, ডান পাশে একটা লগ ইন পার্ট থাকবে, নিচে হলো গিয়ে দারাজের ওয়েবসাইটের লোকেশন দেওয়া থাকবে। চেঞ্জটা কোথায় হইতেছে, খালি মধ্যে এই জায়গায় একটা জায়গায় থাকবে আইফোন 15 এর ছবি, আর আইফোন 16 যদি লেখা সার্চ দাও আরেকটা জায়গায় থাকবে আইফোন 16 এর ছবি। আর বাকি কিন্তু তোমার যা আছে সব সেম, তাই না? এই কাজটা করে থাকে হলো কি ভিউ। ভিউ কি করে, ডাইনামিক ভাবে তোমাকে দেখায় যে আমি এখন কোনটা দেখাবো। আমি যদি আইফোন 15 চুজ করি তাহলে আমাকে আইফোন 15 এর যে আসবে সেটা দেখাবে। আমি যদি ধরো তোমার চুজ করি, ধরো 15 এর জায়গায় আমি যদি একটা অ্যান্ড্রয়েড চুজ করি, তাহলে আমাকে অ্যান্ড্রয়েডের ভিউটা দেখাবে। এই কাজটা কে করে থাকতেছে, ভিউ করে থাকে। ভিউ এই জিনিসটা টেমপ্লেটটা, এই যে আইফোন 15 এর টেমপ্লেটটা রেডি করে আবার কন্ট্রোলারের কাছে পাঠায়।
কন্ট্রোলার ফাইনাল আউটপুটটা রেসপন্স হিসেবে এন্ড ইউজার আমার ল্যাপটপের স্ক্রিনের মধ্যে দেখায়। এই যে বকর বকর করলাম, এটাই হলো কি এমভিসি আর্কিটেকচারের মেইন কথা। জিনিসটা আমি আবার একটু বলি, এটা হলো কি আমার ল্যাপটপ। আমি দারাজের ওয়েবসাইটে যাওয়ার পর ধরো আইফোন 15 লিখে সার্চ দিছি, দারাজের ওয়েবসাইটের এই পার্টটুকু কে দেখবে? কন্ট্রোলার দেখবে। আমি যখন রিকোয়েস্ট করতেছি, এই যে দেখো রিকোয়েস্ট করতেছি, কন্ট্রোলার হলো গিয়ে তোমার ইয়ার কাছে, মডেলের কাছে পাঠাবে। মডেলের কাজ কি? ডাটাবেজের মধ্যে চেক করা যে আমার ইয়া আছে কিনা, আইফোন 15 মডেলটা আছে কিনা। মডেলের কাছে গেল, মডেলের কাছে যাওয়ার পর মডেল যাবে ডাটাবেজের কাছে, ডাটাবেজের মধ্যে চেক করলো যে এই জিনিসটা আছে কিনা। যদি থাকে, ডাটাবেজ থেকে মডেলের কাছে আসে, মডেল থেকে যায় হল গিয়ে কন্ট্রোলারের কাছে, গিয়ে বললো যে হ্যাঁ আমার জিনিসটা আছে। যদি থেকে থাকে তখন আমি কি করবো? ভিউ এর কাছে, ভিউ এর কাছে যাবে, ভিউ এর কাছে যাওয়ার পর ভিউ এর কাছে যাবে, ভিউ এর কাছে যাওয়ার পর আপনার এই যে কি বলে, যে টেমপ্লেটটা দেখাইলাম, এই যে ধরো এরকম এখানে লেখা আইফোন 15 দাম হলো গিয়ে ধরো 50,000 টাকা বা যত হাজার টাকা, এই টেমপ্লেটটা সে পাঠাবে কন্ট্রোলারের কাছে, কন্ট্রোলার পাঠাবে রেসপন্স হিসেবে আমার কাছে। জিনিসটা কিভাবে ঘুরতেছে বুঝতে পারছো? আমি যদি আবার একটু লাল নীল কালি দিয়ে দেখাই, প্রথমে যাইতেছে আমার কন্ট্রোলারের কাছে, কন্ট্রোলার যাবে মডেলের কাছে, মডেল যাবে ডাটাবেজের কাছে, ডাটাবেজ থেকে আবার মডেলের কাছে, মডেল থেকে আসবে কন্ট্রোলারের কাছে, এইখান থেকে যাবে ভিউ এর কাছে, ভিউ থেকে আসবে আবার কন্ট্রোলারের কাছে, তারপর রেসপন্স হিসেবে আমার কাছে। জিনিসটা এইভাবে কাজ করে। এবং ধরে রাখো এই যে আর্কিটেকচারটা তোমাকে আমি দেখাইলাম, এটা আসবেই আসবে, ঠাটা মুখস্থ করে রাখতে পারো, বাট বুঝা মুখস্থ করো। তোমাকে আচ্ছা আমি বলো, স্যার ডেটাবেজে যদি আইফোন 15 না থাকে তাহলে? তাহলে দেখাবে না তোমাকে, কন্ট্রোলার এরর দেখাবে। যদি থাকে তখনই আমি ভিউ এর কাছে যাব, যদি না থাকে তখন আমাকে রেসপন্সর বলবে যে জিনিসটা আমার নাই। সাবরিনা বিনতে আলিম বলো, আলম বলো বলো বলো। স্যার আমাদের কি আর্কিটেকচার ড্র করতে হবে? আর্কিটেকচার ড্র করতে হবে, এবং আর্কিটেকচার এটাই, এখানে কোনো প্যাচ পুচ নাই, এটাই আর্কিটেকচার। স্যার কোনো সিনারিও বেস এরকম কিছু? কি কি কি? কোনো সিনারিও বেস হবে এটা কোনো? হ্যাঁ সিনারিও বেসড হবে। ওকে আচ্ছা কোয়েশ্চেন কেমন আসবে আমি বলি। কোয়েশ্চেন প্যাটার্নটা আসবে, ধরো একটা লোক তোমার কাজ করতেছে, সে একটা পার্টে আসার পর, মানে সে একটা ওয়েবসাইট বানাচ্ছে, ওয়েবসাইট বানাতে বানাতে একটা পার্টে আসার পর স্টাক হয়ে গেছে, মানে সে বুঝতে পারতেছে না যে এইচটিটিপি রিকোয়েস্টটা কার কাছে যাবে, মডেলের কাছে যাবে নাকি ভিউ এর কাছে যাবে। তোমাকে একটা কমপ্লেক্স সিনারিও দেওয়া হইলো, যে বলা হইলো যে আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে, এখন আমি ডাটা ফেচ করতে চাই, ঠিক আছে, একটা ডাটা আছে সেটা আমি ফেচ করতে চাই। তো আমার যে নতুন যে আমার মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারটা, সে বুঝতে পারতেছে না ডাটা ফেচটা আমি কোথায় করবো, ওই ক্ষেত্রে তোমার সলিউশন দাও। তখন তোমার মনে রাখতে হবে ডাটা ফেচিং এর কাজ করে হলো গিয়ে তোমার মডেল পার্টটা, মানে মানে কন্ট্রোলার মডেল থেকে তোমার ডাটা ফেচ করে নিয়ে আসে। তখন তোমার বলতে হবে কন্ট্রোলার রিকোয়েস্ট করবে মডেলের কাছে ফেচ ডাটার জন্য, মডেলের কাছে যদি জিনিসটা থাকে, মডেল কিন্তু তোমাকে দিবে না, মডেল যাবে হলো গিয়ে ডাটাবেজের কাছে, ডাটাবেস থেকে আসবে মডেলের কাছে, তারপর গিয়ে তোমার কন্ট্রোলার তোমার কাছে রেসপন্সটা পাবে। এখন ফেচ ডাটার জন্য তুমি যদি, তোমার কাছে একটা ডাটা আছে, তুমি যদি, তোমার কাছে অলরেডি একটা ডাটা আছে, তুমি সেটা এন্ড ইউজারকে দেখাইতে চাও, তখন কিন্তু আর মডেলের কাছে যাওয়ার দরকার নেই, তখন যাবে হলো গিয়ে ভিউ এর কাছে, ভিউ এর কাছে যায় সে হলো গিয়ে আমার ইউজার কিভাবে দেখাবে, কিভাবে রিপ্রেজেন্ট করবে, সেই জিনিসটা বানায় নিয়ে এসে তোমাকে দিবে, তুমি ইউজারকে দেখাবা। এখন বুঝতে পারছো? আচ্ছা জাস্ট মাইকটা খুলে বলো যে হ্যাঁ বুঝতে পারছি, তাইলে হবে।
জি স্যার মডেলের কাছে কখন যাবে একটু আরেকটু বলুন। মডেলের কাছে যাবে যখন তুমি কোনো কিছু সার্চ করবা, তখন তুমি একটা জিনিস সার্চ, আচ্ছা দাঁড়াও আমি তোমাদেরকে একটা মানে একদম ভাবেই দেখাই। আমি স্ক্রিন শেয়ার করি একটু। দেখো তো, দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? আচ্ছা ধরো আমি গেলাম হলো যে আমার একটা ওয়েবসাইটের নাম বলো, তারা যে আমার লগ ইন করা নাই অবশ্য। আচ্ছা এই যে ধরো এই জায়গাতে আছে, বর্তমানে আমি আছি হলো কি আমার এন্ড ইউজারের মধ্যে, ঠিক আছে? এন্ড ইউজার এটা হলো কি আমি স্ক্রিনে দেখতে পারতেছি। এখন ধরো আমি এই সালোয়ার কামিজ বাদ দিলাম, আমি ধরো এই যে এই ব্যাগটা আমি অর্ডার দিতে চাই। যখনই আমি এটার উপর ক্লিক করব, তখন কন্ট্রোলারের কাছে রিকোয়েস্ট যাবে হলো গিয়ে, এই যে আমার কাছে এই পার্টটুকু আসলো না, কিভাবে আসছে জানো? প্রথমে আমার রিকোয়েস্ট গেছে কন্ট্রোলারের কাছে, কন্ট্রোলারের কাছে যা দেখছে যে আমার এই ব্যাগটা আছে কিনা, যদি থাকে তাহলে এই ব্যাগটা আমি কিভাবে আমার কাছে দেখাবো, ওইটা রিপ্রেজেন্টেশনের জন্য গেছে ভিউ এর কাছে, ভিউ থেকে পরে আমাকে ব্যাগটা দেখাইতেছে। একটা জিনিস খেয়াল করে রাখো, এইখানে দারাজ ক্যাটাগরি হ্যান ত্যান এই পার্টগুলো কিন্তু ফিক্স, চেঞ্জ কোন পার্টটা হইতেছে এই যে সাদা বর্ডার লাইন দেওয়া যে জায়গাটা দেখতেছো না, এতটুকু চেঞ্জ হইতেছে। এখানে হেডার ফিক্স, নিচে যদি তুমি ফুটারের কাছে যাও ফুটার এগুলা সব ফিক্স, বাদ বাকি যে এই পার্টগুলো আছে এগুলো হলো কি ভিউ পার্টের কাজ, ভিউ পার্টে হলে কি এগুলা কাজ করে। এটা হলো কি তুমি তোমার চোখে যেটা দেখতেছো। আমি ধরো তোমাকে আরো একটু ডিপতে ইন ডেপথে যদি বুঝাই, আচ্ছা ধরো আমি তোমাকে আমার একটা প্রজেক্ট দেখাই, যদিও এটা ইয়াতে কাজ করা নাই, বাট জানি না এটা অন হবে কি। আচ্ছা আছে, ধরো এটা হলো কি আমার একটা প্রজেক্ট, এখানে আমি একটা এআই রিলেটেড একটা ক্যারিয়ার কোর্সের জিনিস বানাচ্ছি। এই প্রজেক্টের বাম পাশে দেখো অনেক কিছু আছে, হাজারটা জিনিস আছে। এই যে যেরকম এখানে আছে হিরো ডট জেএসএস, ইনপুট ডট জেএসএস, কার্ড ডট জেএসএস, এখানে আছে প্রিজমা ডট জেএস, ইউটিলিটি ডট জেএস, হাউ ইট ওয়ার্ক ডট জেএস। উপরে যদি যাই আমার সাইন ইন পেজ আছে, সাইন আপ পেজ আছে, তারপর ইন্টারভিউ, অনেক কিছু আছে। এমভিসির কাজ হলো তুমি যদি এরকম উল্টা পাল্টা ফোল্ডারিং করে তুমি যদি একটা মানুষকে দাও, সে কিচ্ছু বুঝতে পারবে না তোমার প্রজেক্ট কোথা থেকে শুরু হইতেছে কোথা থেকে শেষ হইতেছে, এটা সে কিচ্ছু বুঝতে পারবে না। বাট আমি তোমাকে এখন একটা জিনিস দেখাই, অ্যাপ লেখাটা দেখতেছো না, এটা যদি আমি তুলে দেই দেখবা 100টা জিনিস ক্লোজ হয়ে যাবে, দেখছো? কম্পোনেন্ট লেখাটা যদি তুলে দেই দেখবো অনেকগুলা জিনিস ক্লোজ হয়ে যাবে। ডাটার ইয়াটা যদি আমি তুলে দেই সব ক্লোজ হয়ে যাবে, লাইব্রেরি যদি তুলে দেই সব ক্লোজ হয়ে যাবে। এইটা দেখো আমি একটা ফোল্ডারের ভিতরে কম্পোনেন্টের ভিতরে আমি খালি কম্পোনেন্ট রাখছি, এটা হলো গিয়ে আমার ইউআই। ইউআই মানে হলো গিয়ে কেউ যখন ইনপুট পেজে যাবে তখন যা ইনপুট পেজে যদি কেউ চেঞ্জ করতে চায়, ধরো আমি চেঞ্জ করতে চাই আমার ইনপুট পেজটা, আমি যদি তাকে এরভাবে ফোল্ডার ভাবে সাজায় না দিতাম, সে এখানে অ্যাপের মধ্যে যা খুঁজতো, সাইন আপের ভিতরে যা খুঁজতো, সাইন ইনের ভিতরে খুঁজতো, অথরাইজেশনের ভিতরে খুঁজতো, খুঁজে তার বের করা লাগতো, তার জীবন বের হয়ে যেত। বাট আমি যদি তাকে একটা ফোল্ডার ওয়াইজ এভাবে সাজায় দিই, এমভিসি আর্কিটেকচার ফলো করে দিই, তখন সে অটোমেটিক বুঝতে পারবে আচ্ছা আমার ইনপুট পেজ দরকার, ইনপুট পেজ হলো কি আমার ইউআই তে আছে, তো আমি যাব প্রথমে কম্পোনেন্টের ভিতরে যাব ইউআই তে, ইউআই এর ভিতরে ইনপুট আমি এখান থেকে খুঁজে পাবো, ইনপুটে যাওয়ার পর এখানে আমি চেঞ্জ করতে পারবো। তারপর আমি বললাম যে আমার এখন ডাটাবেজে চেঞ্জ লাগবে, বা আমার এখন এই যে কন্ট্রোলারে চেঞ্জ লাগবে। কন্ট্রোলারে যদি চেঞ্জ লাগে আমি তো কম্পোনেন্ট পেজে খুঁজে আমার লাভ নেই, এখানে আমার কন্ট্রোলারে কোনো কাজ করা হয়নি। এটা দেশের যে কোনো মানুষ বুঝতে পারবে যারা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করে। তখন সে কোথায় যাবে? সে যাবে অ্যাপের কাছে। অ্যাপের কাছে যাওয়ার পর সেটা কন্ট্রোলিং কি সাইন ইনে করা হয়েছে নাকি সাইন আপে করা হয়েছে, প্রত্যেকটা ফোল্ডার বাই সাজানো আছে, ওইখানে গিয়ে তারা খুঁজে যে জায়গায় চেঞ্জ করা লাগে এই জায়গায় চেঞ্জ করবে। এক্স্যাক্টলি সেম ফর ডাটাবেজ, ডাটাবেজের জন্য ভিজিট করতে চাই আমি ডেটার ভিতরে যাব,
ডেটার বেজে যদি কোনো চেঞ্জ করতে হয় এখানে গিয়ে আমি চেঞ্জ করব। তো এমভিসি যে জিনিসটা, এমভিসি জিনিসটা হলো কি তোমার এই আর্কিটেকচারটা। এমভিসি কোনো কোড না, এমভিসি কোনো প্যাটার্ন না, এমভিসি কিছুই না। এমভিসি হলো একটা আর্কিটেকচার যেটা সবাই ফলো করে, যেটার মধ্যে একটা প্যাটার্ন থাকে, যে আমি বুঝতে পারি যে এই জায়গায় গেলে আমি ওই ফাইলটা খুঁজে পাবো। সেম জিনিসটা যদি আমি তোমাকে ফোল্ডার ওয়াইজ বানায় না দিতাম, তোমাকে সব জিনিস একসাথে করে তোমাকে আমি ধরাই দিতাম, আমার প্রজেক্ট কমপ্লিট, আমার ডান। তো জীবনের কোনো কালে যদি এই কোডটা অন্য কারোর কাছে যায়, সে যদি কোনো কিছু আপডেট করতে যায়, তার জীবন বের হয়ে যাবে, জিনিসটা যদি এমভিসি প্যাটার্নে না করা থাকে। যাই হোক, চাকরি লেভেলে এমভিসি প্যাটার্ন ইজ আ মাস্ট, এটা ছাড়া তুমি কোড করতেই পারবে না, এটা তো ছাড়া তোমাকে সময় নিবে। স্যার বলো। স্যার আমাদের মানে সিনারিও বেস কোশ্চেন আছে, তাহলে আমাদের কি করতে হবে আসলে? মানে কোশ্চেনটা কিরকম হতে পারে? কোশ্চেনটা হবে হলো কি, তোমাকে একটা সিনারিও দিয়ে দিবে। ধরো আমি অর্ণব, আজকে আমি নতুন ইয়াতে জয়েন করছি। আচ্ছা, আমি এটার স্ক্রিনটা অফ করি। এই জিনিসটা বুঝতে পারছো, এই যে এটা যে বুঝাইলাম এমভিসিটা কিভাবে কাজ করে, কোন জিনিসটা এমভিসি? এমভিসি হলো যে অ্যাপ, কম্পোনেন্ট আর ডেটা, তিনটা আলাদাভাবে যে ভাগ করে দিলাম, এটাকে বলা হয় এমভিসি আর্কিটেকচার। আমি মডেলের নাম দিছি হলো কি অ্যাপ, কম্পোনেন্টের মানে ভিউ এর নাম দিছি হলো কম্পোনেন্টে, এমনি দিছি, আমি পরে চেঞ্জ করে নিব। আর ডাটাবেসের নামটা হবে হলো মডেল, সেটা আমি নাম দিছি ডাটা। কন্ট্রোলের নামটা হবে অ্যাপ, সেটা আমি দিছি অ্যাপ, এটা আমি পরে চেঞ্জ করে নিব, বাট আলটিমেটলি এটাই আর কি। আচ্ছা, আমি এখন এখানে আসি, দাঁড়াও। আচ্ছা, কোয়েশ্চেনটা কিভাবে আসবে সেটা আমি যেভাবে বললাম, তোমাকে একটা সিনারিও দিবে। ধরো হলো তুমি অর্ণব, তুমি আজকে নতুন একটা কোম্পানিতে জয়েন করছো। একটা কোম্পানিতে জয়েন করার পর তোমার কাছে একটা প্রজেক্ট দাঁড় করানো দেওয়া হইলো। প্রজেক্টে বলা হইলো যে তুমি এমন একটা পর্যায়ে আসো, যে পর্যায়ে হলো গিয়ে মানে একটা পর্যায়ে আসো, এখান থেকে হলো গিয়ে তোমার ডাটা ফেচিং এর কাজ করতে হবে। ঠিক আছে, ডাটা ফেচিং এর কাজ যদি করতে হয়, সেটা তুমি কিভাবে করবা, মানে কাজটা কিভাবে হবে সেটা তুমি আর্কিটেকচার দিয়ে বুঝাও। তখন তোমার যেটা শুরু হবে, ডাটা ফেচিং এর কথা বলছে, তখন তোমার ডায়াগ্রাম এটাই হবে, কিন্তু তোমার ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন শুরু হবে এই পার্ট থেকে। তখন কিন্তু আমি এন্ড ইউজার থেকে করতেছি না, কারণ আমার এন্ড ইউজার অলরেডি রিকোয়েস্ট করছে আমরা ডাটা ফেচিং শুরু করব এইখান থেকে। তখন তোমার এক্সপ্লেন করতে হবে আমি এখন আছি কন্ট্রোলারের কাছে, আমি ডাটা ফেচিং এর জন্য যাব মডেলের কাছে, মডেল যাবে ডাটাবেসের কাছে, ডাটাবেস থেকে জিনিসটা আমার আবার মডেলের কাছে আসবে, সেই মডেলের রেসপন্সটা আসবে কন্ট্রোলারের কাছে, কন্ট্রোলার থেকে যদি জিনিসটা আমার থেকে থাকে, কন্ট্রোলার থেকে যাবে ভিউ এর কাছে, ভিউ থেকে একটা টেমপ্লেট আসবে কন্ট্রোলারের কাছে, এই জিনিসটার রেসপন্স হিসেবে আমি আমার এন্ড ইউজারকে দেখাবো। তখন এক্সপ্লেনেশন হবে এতটুকু, এমন না কিন্তু একদম এখান থেকে শুরু হয় এই পর্যন্ত পুরাটুকু হবে না। আবার ধরো তোমাকে বলো যে তুমি অলরেডি একটা ভিউ পার্টে আসো, তো তুমি একটা টেমপ্লেট ভিউ পার্টে কাজ করাইছো, এখন তুমি এটা এন্ড ইউজারকে দেখাবা, কিভাবে দেখাবা? তখন তোমার জিনিসটা শুরু হবে এই পার্ট থেকে, যে তুমি একটা ভিউ এর কাছে আসছো, জিনিসটা কন্ট্রোলের কাছে পাঠাবা, কন্ট্রোলার তোমাকে রেসপন্স হিসেবে পাঠাবে। এটা একটা কোয়েশ্চেন প্যাটার্ন হইতে পারে। আর একটা কোয়েশ্চেন প্যাটার্ন হইতে পারে যে তুমি একটা কোম্পানিতে এই প্রজেক্টটা করতে চাও, যে প্রজেক্টের তোমার ডাটাবেসে ইউজ করা হয় হলো গিয়ে এসকিউএল, তোমার ভিউ এর জন্য ইউজ করা হয় ধরো সিএসএস, আর তোমার কন্ট্রোলার হিসেবে ইউজ করা হয় হলো গিয়ে নোড.জেএস। ঠিক আছে, এই তিনটার নাম দিয়ে দেওয়া হলো। তুমি প্রজেক্টটা কিভাবে কমপ্লিট করবা, মানে এমভিসি প্যাটার্ন কিভাবে দাঁড় করাবা। তখন তোমার কন্ট্রোলারের কাজ করবে নোড.জেএস, তোমার মডেলের কাজ করবে এসকিউএল, তোমার ভিএসএস মানে ভিউ এর কাজ করবে হলো গিয়ে সিএসএস। এটা দিয়ে মডেলের জায়গায় বসবে হলো গিয়ে তোমার এসকিউএল, ভিউ এর জায়গায় বসবে হলো গিয়ে তোমার সিএসএস, কন্ট্রোলারের জায়গায় বসবে হলো গিয়ে তোমার নোড.জেএস। এরপর ওইটা তোমার ব্যাখ্যা করে বলতে হবে। স্যার তাহলে হচ্ছে কি যে ডায়াগ্রামটা টোটালি সেম থাকবে, জাস্ট সিনারিও বেস হচ্ছে আমাদের এক্সপ্লেনেশনটা চেঞ্জ হবে। ঠিক আছে, এমভিসি বুঝতে পারছো তোমরা? না বুঝতে পারলে বলো, আমি তোমাদেরকে আবার বুঝাবো। ওকে, আশা করি এমভিসি বুঝতে পারছো। এখন আমরা নতুন একটা টপিকে যাব, দুইটা টপিকে পড়বো, একটা হলো এমভিসি আর একটা হলো সলিড। ঠিক আছে,
এখন যেটা পড়বো সেটা হলো যে সলিড প্রিন্সিপাল। সলিড হলো গিয়ে কোনো তোমার প্যাটার্ন না, সলিড তোমার কোন একটা আর্কিটেকচার না, সলিড হলো গিয়ে একটা রুলস এন্ড রেগুলেশন। ইউনিভার্সিটিতে পড়তে যেরকম একটা রুলস রেগুলেশনের মধ্যে যাওয়া লাগে, তোমার একটা সেমিস্টার ফি দিতে হয়, তারপর তোমাকে এক্সামে এত পার্সেন্ট মার্ক আনতে হয়, অ্যাটেন্ডেন্স এত পার্সেন্ট রাখা লাগে, কুইজ 3টা দেওয়া লাগে, মিড দেওয়া লাগে, ফাইনাল দেওয়া লাগে, এরকম কোডেরও একটা প্রিন্সিপাল আছে, মানে কোডের জন্য একটা রুলস রেগুলেশন আছে যেটা তোমাকে ফলো করতে হয়, সেটাকে বলা হয় সলিড। ঠিক আছে, সলিডের 4টা পূর্ণরূপ আছে। এস দিয়ে বোঝায় হলো গিয়ে সিঙ্গেল রেসপন্সিবিলিটি, এস দিয়ে বোঝায় হলো গিয়ে সিঙ্গেল রেসপন্সিবিলিটি। তারপর কোনটা আর সলিড, এস ও এল আই ডি, ও দিয়ে বোঝায় হলো গিয়ে ওপেন ক্লোজ মনে হয়, হ্যাঁ, ও দিয়ে বোঝায় হলো গিয়ে তোমার ওপেন ক্লোজ। কোনটা কি এটা আমি এক্সপ্লেন করব। ওপেন ক্লোজ। এল দিয়ে বোঝায় হলো গিয়ে লিস্ট অফ সাবস্টিটিউট, সাবস্টিটিউট। আই আছে, আই দিয়ে বোঝায় হলো গিয়ে ইন্টারফেস সেগ্রিগেশন। প্রত্যেকটা নাম মুখস্থ করতে হবে। তোমার এমভিসি পারবা, এমভিসি নিয়ে যতই পেঁচাক, সেগ্রিগেশন, টিএস টিআইও। আচ্ছা, আর ডি দিয়ে বোঝায় হলো গিয়ে ডিপেন্ডেন্সি ইনভার্সন। প্রত্যেকটা নাম আর কি মুখস্থ করা লাগবে, নাম এবং এটার কাজ। ঠিক আছে, আচ্ছা আস্তে আস্তে আমি বলি, একটা একটা করে বলি, ভালো মতো বোঝার চেষ্টা করো, না বুঝতে পারলে আমাকে বইলো। তোমাদের প্রথম যে কুইজটা হবে সেটাও এখান থেকে আসবে, তোমাদের ফাইনাল যেটা হবে সেটাও এখান থেকে আসবে। দেখো, প্রথমে আসে হল গিয়ে এস। এস মানে বোঝায় হল গিয়ে সিঙ্গেল রেসপন্সিবিলিটি। সিঙ্গেল রেসপন্সিবিলিটি মানে হলো, ধরো তুমি একটা ক্লাস বানাইছো, একটা ক্লাস, সেটার নাম হলো গিয়ে, তুমি নাম দিছো হলো গিয়ে অলরাউন্ডার। অনেকটা প্যাটার্নের মতো আর কি, তুমি ম্যাচ মানে মিলাইতে পারবা। ক্লাস অলরাউন্ডারের মধ্যে সে যোগের কাজও করতেছে, বিয়োগের কাজও করতেছে, গুণের কাজও করতেছে, ভাগের কাজও করতেছে। ঠিক আছে, এই জিনিসটা তোমার করা যাবে না, কারণ এটা আমার নিয়মের প্রথম যে নিয়মটা সিঙ্গেল রেসপন্সিবিলিটি, সেটাকে ভায়োলেট করে, মানে সেটাকে ব্যাঘাত ঘটায়। আমার ক্লাসের নিয়ম হবে একটা ক্লাস একটা কাজই করে, যে ক্লাস হলো গিয়ে যোগের কাজ করে সে শুধু যোগের কাজই করবে। একটা ক্লাস যদি বানানো হয় বিয়োগের জন্য, সে শুধু বিয়োগের কাজই করবে। একটা ক্লাস যদি বানানো হয় গুণের জন্য, সে শুধু গুণের কাজই করবে। ভাগের জন্য বানানো হলে সে ভাগের কাজই করবে। কিন্তু একটা ক্লাসের ভিতরে 100টা কাজ করা যাবে না। এই প্রিন্সিপালটাকে বলা হয় সিঙ্গেল রেসপন্সিবিলিটি। মানে একটা ক্লাসকে চেঞ্জ করার জন্য একটা রিজনই থাকতে হবে, বানানোর জন্য, চেঞ্জ করার জন্য আর কোনো রিজন থাকতে পারবে না, একের অধিক যেন কোনো রিজন না থাকে। গেল। এখন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই। ধরো হলো গিয়ে আমার কাছে একটা ক্লাস আছে যেটার নাম হলো গিয়ে ইউজার ম্যানেজার। ঠিক আছে, ইউজার ম্যানেজার কি করে? ইউজার ম্যানেজার হলো গিয়ে ইউজারদের নিয়ে ডিল করে। আমার ইউজারের কোন যাবতীয় সমস্যা ইউজারদের ডিল করে। আরেকটা ক্লাস আছে যেটার কাজ হলো গিয়ে ধরো ইমেল পাঠানো। ঠিক আছে, ইমেল ম্যানেজার, সে খালি হলো গিয়ে যাবতীয় আমার কোম্পানির যত ইমেলের পার্ট আছে সেটা নিয়ে ডিল করে। এখন ইউজার ম্যানেজারের কাজ শুধু ইউজারদের সাথে ডিল করা। তুমি যদি ইউজার ম্যানেজারের ভিতরে ইমেলের কিছু পার্ট ঢুকায় দাও, সেটাই তোমার সিঙ্গেল রেসপন্সিবিলিটিকে ব্যাঘাত ঘটায়, সেটা তুমি করতে পারবা না। এটা গেল একদম রিয়েল লাইফ এক্সাম্পল। একটা ক্লাসের কাজ একটাই থাকবে। গেল।
তারপর যেটা আসে সেটা হলো গিয়ে ওপেন ক্লোজ। ঠিক আছে, ওপেন ক্লোজ হলো গিয়ে বোঝা খুবই সোজা। আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিই, ওইটাই বুঝতে পারবা। ধরো আমরা একটা ওয়েবসাইট থেকে যখন পেমেন্ট করতে যাই তখন আমাদেরকে অনেক ধরনের অপশন দেয়, যে আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবো, আমি ধরো নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবো, অথবা আমি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবো। এই তিনটা দিয়ে আমি করতে পারবো আপাতত, কোনো প্যারা নেই। ওপেন ক্লোজ প্রিন্সিপালটা হলো কি এ ক্লাস শুড বি ওপেন ফর এক্সটেনশন। একটা ক্লাসকে তুমি এক্সটেন্ড করতে পারবা, বাড়াইতে পারবা, কিন্তু বাট ক্লোজড ফর মডিফিকেশন। মডিফিকেশন মানে ওই ক্লাসটাকে তুমি চেঞ্জ করতে পারবা। একটা ক্লাস আমার বিকাশ, নগদ, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টের কাজ করে। ধরো জীবনের কোনো একটা সময় আসলো যেখানে আমি পেমেন্টের মধ্যে বিটকয়েন দিয়ে আমি পেমেন্ট করতে পারতেছি, আমার কাছে বিটকয়েন আছে, আমি বিটকয়েন দিয়ে পেমেন্ট করতে পারতেছি। তখন তুমি বিকাশ আর নগদ আর ক্রেডিটকে সেম রাখবা, এক্সট্রা একটা মেথড অ্যাড করবা যেটার নাম হলো কি বিটকয়েন। এই যে মেথডটা অ্যাড করলাম, আমি এক্সটেন্ড করলাম। আমাকে বিটকয়েন পেমেন্ট মেথডটা অ্যাড করতে হইলে কিন্তু আমার বিকাশ বা নগদ বা ক্রেডিট কার্ডে কোনো চেঞ্জ আনতে হইতেছে না। এই যে চেঞ্জ আনতে হইতেছে না, এটাকে বলা হয় ক্লোজ ফর মডিফিকেশন, যে আমি এগুলাকে মডিফাই না করেই আমি আমার ক্লাসটাকে বাড়াইতে পারি। এটা অন্য একটা মেথডের মাধ্যমে আমি এক্সটেন্ড করতে পারি, যার জন্য আমার এক্সিস্টিং মেথডগুলোকে আমার চেঞ্জ করা লাগতেছে না। এটাকে বলা হয় ওপেন ক্লোজ প্রিন্সিপাল। আচ্ছা, এরপর আসি হলো কি আমার 3 নাম্বার যেটা, সেটা হলো গিয়ে লিস্ট স্কোপ সাবস্টিটিউট। লিস্ট স্কোপ সাবস্টিটিউট মানে হলো কি, আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই। ধরো আমার একটা ক্লাস আছে যেটার নাম হলো কি বার্ড। ঠিক আছে, আমরা জানি ইন জেনারেল দুনিয়ার সব পাখি হলো কি উঠতে পারে। আমি ওইটা ভাইবা আমি একটা মেথড বানায় দিলাম, সেটা হলো গিয়ে ফ্লাই। আমার ক্লাসের মধ্যে একটা মেথড আছে, নাম হলো ফ্লাই। আমি বললাম সব পাখি উঠতে পারে, মানে দিলাম ফ্লাই লাগায়। কিন্তু একটা টাইম আসার পর আমি যখন একটু ইন ডেপথ ভাববো, হিসাব মতো পেঙ্গুইন কিন্তু আমি উঠতে পারে না, পেঙ্গুইন ক্যান নেভার ফ্লাই। তো তুমি যে একটা বার্ড নামের একটা ক্লাস বানাইলা, ক্লাস বানায় বলে দিলা যে আমার একটা কমন মেথড যার নাম হলো গিয়ে ফ্লাই, সেই কারণে তুমি যদি এখানে এসে পেঙ্গুইন ডট ফ্লাই কল করো, তোমার কিন্তু একটা এরর আসবে। কেন এরর আসবে? কারণ পেঙ্গুইন উঠতে পারে না। এটাকে বলা হয় লিস্ট স্কোপ ভায়োলেটেড হয়েছে। লিস্ট স্কোপ সাবস্টিটিউটটা যেটা এলএসপি ভায়োলেটেড হয়েছে, এটাকে বলা হয় লিস্ট স্কোপ সাবস্টিটিউট প্রিন্সিপাল, এলএসপি ভায়োলেট হওয়া। এটার সলিউশন কি? এটার সলিউশন হলো যে আমাকে সেপারেট দুইটা ক্লাস বানাইতে হবে, যেটার নাম, একটার নাম হলো গিয়ে ফ্লাইং বার্ড, যেটার মধ্যে তোমার একটা মেথড থাকবে ফ্লাই, আরেকটা থাকবে সেটা হলো গিয়ে নন ফ্লাইং বার্ড। নন ফ্লাইং বার্ড যেটার মধ্যে তোমার একটা ধরো ক্যান নট ফ্লাই নামের একটা মেথড আছে। তখন তুমি যদি এখানে পেঙ্গুইন দিয়ে যখন রান করতে যাবা, তখন তোমার ফ্লাই রান করতে হবে না, কল করতে হবে না, তখন তুমি কল করবা ক্যান নট ফ্লাই, এটাতে কোনো এরর দিবে না। এটাই, এটা হলো গিয়ে লিস্ট স্কোপ সাবস্টিটিউট গেল। তারপর আসি হলো গিয়ে তোমার ইন্টারফেস সেগ্রিগেশন। ইন্টারফেস সেগ্রিগেশন, ইন্টারফেস সেগ্রিগেশন জিনিসটা কি? তোমাকে আমি ডিরেক্ট একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। সেটা হলো গিয়ে তুমি একটা ইন্টারফেস বানাইতে চাও, ঠিক আছে, এমন একটা ইন্টারফেস যেটার নাম দিলা হলো গিয়ে প্রিন্টার। এখন ইন জেনারেল আমরা যখন প্রিন্টার কথা ভাবি, আমরা জানি প্রিন্টার দিয়ে কি কি করা যায়। আমরা জানি প্রিন্টার দিয়ে প্রিন্ট করা যায়, আমরা জানি প্রিন্টার দিয়ে স্ক্যান করা যায়,
আমরা জানি প্রিন্টারের মাধ্যমে ফ্যাক্স পাঠায়, ফ্যাক্সটা যে আসে সেটাও প্রিন্ট করানো যায়। তিন প্রিন্টারের কথা যখন আমি ভাববো তখন আমার মাথায় 3টা জিনিসই কিন্তু চলে আসবে, ঠিক আছে? বাট তুমি একটা জিনিস চিন্তা করো, একটা নর্মাল যে সিম্পল প্রিন্টার থাকে, নর্মাল যে দোকানে যে এখনকার যদিও আধুনিক, বাট নর্মাল যে সিম্পল প্রিন্টার আছে সেটা কিন্তু খালি প্রিন্টের কাজ করে, সেটা কিন্তু ফ্যাক্সের কাজ কখনো করতে পারে না। তো তুমি ইন্টারফেসের মধ্যে নাম দিলা প্রিন্টার আর এর মধ্যে 3টা মেথড পাঠায় দিলা, সেটা তোমার চলবে না। এটাকে বলে স্যাগ্রিগেট করা, ইন্টারফেসটাকে স্যাগ্রিগেট করতেছো। কি করতে হবে, তোমার আলাদা আলাদা 3টা ইন্টারফেস বানাইতে হবে। একটা ইন্টারফেসের নাম হবে হলো কি প্রিন্টেবল, মানে প্রিন্টেবল মানে এমন ফাইলগুলো যাবে যে ফাইলগুলোকে এখানে প্রিন্ট করা যায়, প্রিন্ট করার মতো। এখন আমি একটা ছবি প্রিন্টেবলের মধ্যে পাঠাইলাম, সেটা কোনো প্রিন্টেবল হবে? একটা ছবি তুমি প্রিন্ট কর, হ্যাঁ ছবি প্রিন্ট করানোর জন্য মেশিন আলাদা থাকে, সেটা তুমি স্ক্যান করা তারপর তুমি প্রিন্ট করাইতে পারবা। তুমি ডিরেক্ট যদি আমি একটা ছবি প্রিন্টে পাঠাই জেপিজি ফরম্যাটে, কখনোই প্রিন্ট হবে না। আরেকটা ইন্টারফেস আমাকে বানাইতে হবে, সেটা হলো যে তোমার স্ক্যানেবল, যার মাধ্যমে তুমি শুধু স্ক্যান করতে পারবা। অ্যাডোবি ক্যাম স্ক্যানার হোক বা অ্যাডোবি স্ক্যানার হোক, এটার মাধ্যমে তুমি খালি পিডিএফ আকারে বানাইতে পারতেছো, তুমি কিন্তু প্রিন্ট দিতে পারতেছো না, তুমি যে স্ক্যান করতে পারতেছো। আরেকটা বানাবা সেটা হল ফ্যাক্সেবল, এটা দিয়ে তুমি ফ্যাক্স পাঠাইতে পারতেছো। এখন যদি আসলে বুঝে থাকো তাহলে এতক্ষণ আমাকে একটা কোয়েশ্চেন করতা, সেটা হল লিস্কোপ সাবস্টিটিউট আর এটার মধ্যে পার্থক্য কি। তা আমি তো যারা উঠতে পারে না এটার জন্য আলাদা জিনিস বানাচ্ছি, আর যারা উঠতে পারে তার জন্য তো আলাদা জিনিস বানাই রাখতেছি, বাট ওইটা সেম না। কেন না? একটা হলো কি তুমি জাস্ট ওদের জন্য মেথড বানাচ্ছ, আরেকটা হলো কি তুমি একটা ইন্টারফেসই বানাচ্ছ, ইন্টারফেসে আলাদা করে দিতেছো। ঢাকাইয়া পিজা, চিটাগাং পিজার কথা মনে আছে না? ঢাকাইয়া পিজার একটা ইন্টারফেস ছিল যার মধ্যে ছিল টপিংস আর বান। এরকমই ভাবো যে আমি একটা কমন ইন্টারফেস নিলাম যার নাম দিলাম প্রিন্টার, ওইটার মধ্যে আমি প্রিন্ট, স্ক্যান, ফ্যাক্স 3টাই করতে পারতেছি, বাট 3টা কিন্তু আমি করতে পারতেছি না। একটা ফাইল একই সাথে প্রিন্টও করা যায় না, স্ক্যানও করা যায় না, ফ্যাক্সও করা যায় না। একটা ছবি তুমি স্ক্যান করতে পারবো কিন্তু প্রিন্ট করতে পারবে না। এটার জন্য আমি আমার আলাদা আলাদা 3টা ইন্টারফেস বানাবো। একটার কাজ হবে প্রিন্ট করা, একটার কাজ হবে স্ক্যান করা, একটার কাজ হবে ফ্যাক্স করা। ঠিক আছে, গেল। এটা গেল হলো গিয়ে আমার ইন্টারফেস সেগ্রিগেশন। এখন যেটা লাস্ট যেটা আসবে সেটা হলো গিয়ে ডিপেন্ডেন্সি ইনভার্সন। এটা সবচেয়ে সোজা, ঠিক আছে? সবচেয়ে সোজা কেন? ডিপেন্ডেন্সি ইনভার্সন মানে হলো গিয়ে একটা মডিউল আরেকটা মডিউলের উপর ডিপেন্ড করবে না, শেষ। ঠিক আছে, সেটা হলো গিয়ে আমার একটা মডিউল আছে, ওয়ান মডিউল তোমার should not depend on other module. এটাই হলো কি আমার মেইন রুল, একটা মডিউল আরেকটা মডিউলের উপর ডিপেন্ড করবে না। সেটা হলো গিয়ে ধরো আমার নাম হলো গিয়ে অর্ণব, ধরো এডি, আমার ক্লাসটা মানে সঞ্জয় ভাইয়ের ক্লাসের উপর, বা ধরো উল্টা বলি, সঞ্জয় ভাইয়ের ক্লাসটা আমার ক্লাসের উপর কখনো ডিপেন্ড করবে না। এমন হবে না যে আমি যদি ক্লাস নেই তাহলে সঞ্জয় ভাই ক্লাস নিতে পারবে, এটা কখনো হবে না। সঞ্জয় ভাইয়ের ক্লাস সঞ্জয় ভাইয়ের টাইমে নিবে, আমার ক্লাস আমি আমার টাইমে নিব। একটা ক্লাস একটা মডিউল আরেকটার সাথে কখনো ডিপেন্ড করবে না, এই নিয়মটাকে বলা হয় ডিপেন্ডেন্সি ইনভার্সন। এখন রিয়েল লাইফ এক্সাম্পলে আসে। রিয়েল লাইফ এক্সাম্পলে যদি আসতে হয় সেটা হলো গিয়ে আমার একটা আছে, সেটা হলো গিয়ে নোটিফিকেশন পাঠানো। ধরো নোটিফিকেশন সার্ভিস নামের আমার একটা কাজ আছে যার মাধ্যমে আমি নোটিফিকেশন পাঠায় থাকি, ঠিক আছে? এখন নোটিফিকেশন দুই ভাবে পাঠানো যায়, একটা হলো কি এসএমএস এর মাধ্যমে, আরেকটা হলো কি ইমেলের মাধ্যমে। আমার বর্তমানে আমি যে নোটিফিকেশন গুলো পাঠাই সেগুলো পাঠাই হলো কি ইমেলের মাধ্যমে। আমি যদি এখন নতুন একটা নোটিফিকেশন পাঠানোর সিস্টেম আনি যেটা এসএমএস, মোবাইলে মেসেজ যাবে, সেটার জন্য আমি যদি কোনো একটা নিয়ম আনতে চাই,
তখন আমাকে জিনিসটা আলাদাভাবে ক্রিয়েট করতে হবে। এমন হবে না, আলাদাভাবে ক্রিয়েট করতে হবে বলতে কি, ইন্টারফেস থাকবে এটাই, নোটিফিকেশন সার্ভিস। ইন্টারফেসের মধ্যে দুইটা, এইটা আর এইটা নোটিফিকেশন সার্ভিসটাকে ইমপ্লিমেন্ট করবে। ইমপ্লিমেন্ট কিভাবে করবে আমি একটু বলি। ধরো নোটিফিকেশন সার্ভিসের মধ্যে অনেকগুলো নাম আছে, একটা হলো কি এডি, একটা হলো কি ধরো এসডি, একটা আছে ধরো এজি, একটা আছে ধরো এম ট্রিপল এ, আর একটা আছে ধরো মাইগ্রার নাম মিম। তো 1 2 3 4 5, পাঁচটা মানুষকে তুমি ইমেলও পাঠাইতে চাও, পাঁচটা মানুষকে তুমি এসএমএস ও পাঠাইতে চাও। তুমি জাস্ট সিম্পলি ইমেলটাকে দিয়ে ওকে ইমপ্লিমেন্ট করাবা, তাদের 5 জনের কাছে ইমেল চলে যাবে। তুমি এসএমএস দিয়ে নোটিফিকেশন সার্ভিসকে ইমপ্লিমেন্ট করবা, 5 জনের কাছে এসএমএস ও চলে যাবে। আমার ইমেল এসএমএস এর উপর ডিপেন্ড করতেছে না, এসএমএস ইমেলের উপর ডিপেন্ড করতেছে না। এমন হবে না যে আগে আমার ইমেল পাঠাইতে হবে, ইমেল যদি আমি পাঠাইতে পারি তখন একমাত্র আমি এসএমএস পাঠাইতে পারবো, এরকম না। ইমেলের মতো যাবে, এসএমএস এর জন্য যাবে, একটার উপর আরেকটা ডিপেন্ড করবে না। আচ্ছা, এটা গেল হলো যে আমার ডিপেন্ডেন্সি ইনভার্সন। তারপর আর কি আছে? এসওএলআইটি না, তারপর হলো কি আমার আর কিছু নেই, এই কয়েকটাই, এমভিসি আর সলিড। এতটুকুই হলো কি আমাদের আজকের পড়া। এখন আমি জিজ্ঞেস করবো, তোমরা কেউ বুঝতে পারছো? সবাই বলবে হ্যাঁ। আমি কোয়েশ্চেন করবো, কুইজের কোয়েশ্চেন, সব তো ব্ল্যাঙ্ক হয়ে বসে থাকবে। বলো শুভ। স্যার ডিপেন্ডেন্সি ইনভার্সনটা কি স্যার অলওয়েজ ইমপ্লিমেন্ট করতে হবে একটা ইন্টারফেস ক্রিয়েট করে? ইন্টারফেস ক্রিয়েট করে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে স্যার। একটা ইন্টারফেস ক্রিয়েট করবা, ধরো নাম দিলা হলো গিয়ে নোটিফিকেশন, ঠিক আছে? তাকে ইমপ্লিমেন্ট করবে হলো গিয়ে দুইজন, একটা হলো গিয়ে তোমার ইমেল, একটা ইমেল আর একটা করবে এসএমএস। হ্যাঁ, এই তো, এই গেল আমাদের সলিড প্রিন্সিপাল, এই গেল হলো গিয়ে আমার এমভিসি। এখন সলিড থেকে কিরকম কোয়েশ্চেন আসবে বলি। সলিডের কোয়েশ্চেনে এক কথায় প্যাচ খাবা, টু বি অনেস্ট, প্যাচ খাবাই খাবা, ঠিক আছে? মানে এটা কোনো মিস নাই। তোমাকে আমি একটা সিনারিও দিয়ে বলবো, ধরো আমি একটা ক্লাস বানাচ্ছি, এই ক্লাসটা হলো গিয়ে তোমার একটা ক্লাসের নাম দিলাম ধরো কি বলতে পারি, একটা ক্লাসের নাম দিলাম ধরো সায়েন্স, ঠিক আছে? সায়েন্সের মধ্যে আমি আপাতত ফিজিক্স, আমি আপাতত কেমিস্ট্রি আর হলো গিয়ে ম্যাথ পড়াই। এখন আমি বায়োলজি জিনিসটা ঢুকাইতে যাচ্ছি। বায়োলজি জিনিসটা আমি যদি ঢুকাই, তাহলে আমি কিভাবে, মানে এটা সলিড প্রিন্সিপালের কোন জিনিসটাকে ভায়োলেট করে, এরকম তোমার কোয়েশ্চেন আসতে পারে। অথবা আমি ফিজিক্সের মধ্যে, যদি আমি ফিজিক্স পড়াচ্ছি, ফিজিক্সের মধ্যে আমি নতুন একটা চ্যাপ্টার অ্যাড করতে চাই। ফিজিক্সের মধ্যে 10টা চ্যাপ্টার আছে, আমি 11টা চ্যাপ্টার অ্যাড করতে চাই। তাহলে এটা আমি কোন প্রিন্সিপালের মধ্যে দিয়ে যাব? বলো তো কোন প্রিন্সিপালের মধ্যে দিয়ে যাব? ওপেন ক্লোজের ভিতরে যাব না? যদি ওপেন ক্লোজ, হ্যাঁ ওপেন ক্লোজের মধ্যে দিয়ে যাব। আচ্ছা, এই গেল হলো কি আমার ওপেন ক্লোজ। আমাকে আমাদের এক্সটেন্ড করতে পারবো, কিন্তু প্লাস আমাকে, হ্যাঁ এক্স্যাক্টলি। এখন আমি বললাম আমার কাছে 10টা চ্যাপ্টার আছে, আমি 10 নাম্বার চ্যাপ্টারটা হলো কি চেঞ্জ করে আমি অন্য জিনিসপত্র ইনসার্ট করতে চাই, তখন আমার কি সমস্যা দেখা দিবে? মারুফ বলো। স্যার আমাদের কি এগুলোর প্রত্যেকটা টপিকের কি ইউএমএল করা লাগবে না স্যার? এটার ইউএমএল কই পাইলাম? সলিডের কোনো ইউএমএল নাই তো স্যার। পরীক্ষায় তো ধরেন যে যেমন কুইজে স্যার ইউএমএল ডায়াগ্রাম দিছিলেন স্যার। কুইজের মধ্যে টপিক ছিল হলো কি সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। এটা তো আর সিঙ্গেলটন, এটা তো কোনো ডিজাইন প্যাটার্ন না, এটা হলো একটা প্রিন্সিপাল, আর একটা হলো আর্কিটেকচার, এখানে ইউএমএল নাই। মানে স্যার ডিজাইন প্যাটার্নের কি সব ডিজাইন প্যাটার্নের কি একটা করে ইউএমএল থাকবে, মানে আছে নাকি? হ্যাঁ, সব ডিজাইন প্যাটার্নের মধ্যে ইউএমএল থাকে, বাট এটা ডিজাইন প্যাটার্ন না কোনো। স্যার একটা জিনিস হচ্ছে কি, আমি দেখছিলাম যে স্যার তো আপনার এই মানে পড়ার মাঝখানে ইন্টারফেয়ার করলাম স্যার, সরি স্যার। হ্যাঁ রে, ইউএমএল ডায়াগ্রাম যে দেখছিলাম আপনার হচ্ছে ওই স্লাইডে ছিল স্যার, বুঝছেন?
এখন সব ধরেন যে আপনি একটা সিনারিও দিলেন স্যার, মানে নিজের মতো করে একটা জিনিস বানায়া সিনারিও দিলেন, এখন ওইটার যে একটা ইউএমএল ডায়াগ্রাম হবে স্যার, সেটার মানে যে একটা ফরম্যাট আছে স্যার, যে ফরম্যাটটা দেওয়া আছে স্যার আপনার স্লাইড, ওই ফরম্যাটটা কি সেম ফরম্যাট আকারে হবে? ফরম্যাট খালি সেম হবে ফরম্যাট সেম থাকবে, খালি মেথডের নাম আর ক্লাসের নাম চেঞ্জ হবে। আচ্ছা স্যার, মেথডের নাম আর ক্লাসের নাম চেঞ্জ। জি স্যার, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এই তো সলিডের যেটা, সলিডটা ভালো মতো পড়ো। সলিডের মধ্যে না বুঝতে পারলে আমাকে আবার বলো, আমি বুঝাই দিব। সবাই হাত তুলতেছে, খন্দকার, রিয়াদ, হ্যাঁ বলো। স্যার সলিডের কোশ্চেন প্যাটার্নটা স্যার আরেকবার একটু বলে ভালো হয় স্যার। সলিডের কোশ্চেন প্যাটার্নটা আমি ধরো বললাম, এই যে আমি তোমাকে এখানে বলতেছি, আমি ধরো আমি আগে সায়েন্স, আমার একটা ক্লাস আছে যেটার নাম হলো কি সায়েন্স। সায়েন্সের মধ্যে আমি আপাতত ম্যাথ পড়াই, আমি ফিজিক্স পড়াই, আর হলো কি আমি কেমিস্ট্রি পড়াই, ঠিক আছে। এখন আমি নতুন একটা সাবজেক্ট অ্যাড করতে চাই যেটার নাম হলো কি বায়োলজি। বায়োলজি আমি অ্যাড করতে চাই। বায়োলজি অ্যাড করতে চাইলে আমার কোন প্রিন্সিপালটা ফলো করতে হবে, এটাই থাকবে তোমার কোয়েশ্চেন। সেটা হলো কি ওপেন ক্লোজ প্রিন্সিপালটা ফলো করতে হবে। ওপেন ক্লোজ প্রিন্সিপাল মানে হলো কি ওপেন ফর এক্সটেনশন, ক্লোজড ফর মডিফিকেশন। তোমাকে যদি বলে কোন প্রিন্সিপালটা ইউজ করবা, আমি ওপেন ক্লোজ প্রিন্সিপালটা ইউজ করব। গেল। তারপর তোমাকে ধরো বললো যে আচ্ছা ঠিক আছে স্যার এটা আইডেন্টিফাই করে নিতে হবে আমাকে না? হ্যাঁ, তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তোমাকে বলো যে আমি ফিজিক্সের মধ্যে 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টারের মধ্যে 5 নাম্বার চ্যাপ্টারটা সেটা আমি চেঞ্জ করতে চাই। 5 নাম্বার চ্যাপ্টারে গতিবিদ্যা পড়ায়, আমি এখানে গতিবিদ্যা পড়াবো না, আমি এখানে বলবিদ্যা পড়াবো। সেক্ষেত্রে তোমার কোন প্রিন্সিপালটাকে ব্যাঘাত ঘটায়? সেটাও ওপেন ক্লোজকে ব্যাঘাত ঘটায়। কেন? ওপেন ক্লোজে বলা আছে যে একটা ক্লাস এক্সটেন্ড করা যাবে, কিন্তু তাকে মডিফাই করতে পারবা না। 10 নাম্বার চ্যাপ্টারের জায়গায় 11 নাম্বার চ্যাপ্টার তুমি ইনসার্ট করতে পারবা, কিন্তু এই যে 10টা যে আছে 10টাকে তুমি মডিফাই করতে পারবা না। এটাই হলো তোমার কোয়েশ্চেন প্যাটার্নটা। তারপর ধরো তোমাকে বললো যে একটা ক্লাস আছে, সেটা হলো কি তোমার সায়েন্সের সাবজেক্টই ধরো আছে, ঠিক আছে। সায়েন্সের সাবজেক্টটাকে তুমি সায়েন্সের ভিতরে আমার একটা চ্যাপ্টার আছে সেটা হলো কি অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং তুমি ঢুকাইতে চাইতেছো, ঠিক আছে। এটা তোমার পসিবল কিনা? কোন ইয়াটাকে ব্যাঘাত ঘটায়? সিঙ্গেল রেসপন্সিবলকে ব্যাঘাত ঘটায়। কারণ সায়েন্সের কাজ হলো গিয়ে সায়েন্সের জিনিস পড়ানো, অ্যাকাউন্টিং এর জিনিস পড়ানো না। অ্যাকাউন্টিং জিনিস চলে যাবে হলো কি বিবি এর মধ্যে। এরকম সিনারিও হবে, এরকম একটা রিয়েল লাইফ দিয়ে দিবে তোমাকে। লিস্ট অফ সাবস্টিটিউট হতো না নাকি? না, এটা সিঙ্গেল রেসপন্সিবিলিটির জন্য। আচ্ছা স্যার তাহলে আমাদের কোড রিলেটেড কোনো কিছু থাকবে না স্যার? যদি বলতেন না কেমন কোশ্চেন হয়। এটাই তো বলতেছি কেমন কোশ্চেন হয়, আর কি বলবো? কোশ্চেনই তো তাহলে দিয়ে দেওয়া লাগবে আমার। স্যার কোড আমাদের কি কোড রিলেটেড কিছু থাকবে তাহলে এটা থেকে কোড আসবে না, এটা থেকে তোমার ইয়াই থাকবে, থিওরিটিক্যাল, লজিক্যাল। ওকে লজিক দিয়ে তোমাকে এক্সপ্লেন করতে হবে। ইতিহাস লেখা শুরু করো না, যে বেশি লিখলে নাম্বার। স্যার লিস্টপ আর হচ্ছে ইন্টারফেস, এই দুইটা তো এফএনএফ সেম টু সেম স্যার, এটার ভিতরে একটু পার্থক্যটা যদি আরেকবার বলতেন ভালো হতো। আচ্ছা, এখন আমি আসলে কি লিস্টপের মধ্যে আমি তোমাকে কোশ্চেন করব, ঠিক আছে। লিস্টপের মধ্যে আমি গেলাম, আমার মাথার মধ্যে আছে খালি সায়েন্সই আসতেছে, আমি জানি না সেটা হলো কি। ধরো আমি কি ইয়া করাই, আচ্ছা ধরো আমি ড্যাফোডিলে পড়ি। ড্যাফোডিলের মধ্যে তোমার সিএসসি তে, ড্যাফোডিল আমার 2টা ডিপার্টমেন্ট আছে, একটা হলো সিএসসি আর একটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সিএসসি তে আমার ট্রিপলি কোর্স করায়, যেটা আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ট্রিপলি কোর্সটা এত করায় না। তোমরা তো ইলেকট্রিক্যাল কোর্স খুব একটা পাও না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ইলেকট্রিক্যাল কোর্সটা করানো হয় না, যেটা সিএসসি তে করানো হয়। এখন তুমি যদি SWE.tripoli লিখে সার্চ ট্রিপলি কল দাও, তখন তোমার কাছে একটা এরর আসবে। কারণ কি? কারণ হলো কি তোমার এই জিনিসটা এখানে করানো হয় না। ধরো মনে করো সিএসসি আর SWE মিলে হলো কি একটা ডিপার্টমেন্ট আছে, যেটার নাম হলো কি ধরলাম কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সের মধ্যে ট্রিপলি আছে, 2 জায়গাতে হলো কি ট্রিপলি করানো হয়। এখন কম্পিউটার সায়েন্সের মধ্যে
তুমি যদি কম্পিউটার সায়েন্স লিখে সিএস লিখে ট্রিপলিটা কল করো, তাহলে হ্যাঁ এটার মধ্যে ট্রিপলি কোর্স করানো হয়, ইটস ওকে, আমার কোনো প্যারা নাই। কিন্তু আমার কম্পিউটার সায়েন্সটাকে ডিপার্টমেন্ট ভাগ করে একটা করলাম সিএসসি, একটা করলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যেখানে আমি বলে দিচ্ছি সিএসসি তে আমার ট্রিপলি করানো হয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ট্রিপলি করানো হয় না। এখন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডট ট্রিপলি যদি কল করি, তখন আমাকে একটা এরর দিবে। কেন? কারণ এই জিনিসটা আমার করানো হয় না। সেম গোজ ফর লিস্ট অফ সাবস্টিটিউট। সেটা হলো গিয়ে আমি একটা কমন ক্লাস বানাইলাম যেটার নাম দিলাম বার্ড। আমার এখানে আমি জানতেছি যে পেঙ্গুইন উঠতে পারে না, কিন্তু আমি তারপরে কল দিলাম পেঙ্গুইন ডট ফ্লাই, তখন তো আমার জিনিসটা একটা এরর দিচ্ছে। এক্স্যাক্টলি যেরকম আমি জানি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এরা ট্রিপলি করে না, কারণ আমি যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডট ট্রিপলি কল করব তখন আমাকে একটা এরর দিবে। এই জিনিসটাকে বলা হয় লিস্ট অফ সাবস্টিটিউট। এরপর আসি হলো গিয়ে ইন্টারফেস সেগ্রিগেশন। জিনিসটা কি? ইন্টারফেস সেগ্রিগেশন মানে হলো গিয়ে, ধরো তোমার কাছে একটা ইন্টারফেস আছে, তোমার ইন্টারফেসটার নাম হলো গিয়ে ধরো তোমার ইন্টারফেসটার নাম ধরো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হলো তোমার ইন্টারফেসের নাম। ইন্টারফেসের মধ্যে 3 ধরনের স্টুডেন্ট আছে। একটা ধরো 40D, একটা ধরো 41D, একটা ধরো 42D। 3 ধরনের মানুষ আছে। এখন 40D যে কাজ করে, যে কোর্সগুলো করে, 41D কি সেম কোর্সগুলো করে? না। 42D কি সেম কোর্সগুলো করে? না। 3টা সেকশনের কোর্স আলাদা, কিন্তু আমি বলতেছি 3টা সেকশনই হলো কি একটার ইন্টারফেসের মধ্যে থাকবে। 3টা সেকশনের ইন্টারফেস বলতেছি একটা, এটা কখনো সম্ভব না। 3টা সেকশনের ইন্টারফেস আলাদা আলাদা হবে। এরকম 40D এর ইন্টারফেস হবে 40D নামে, 41D এর ইন্টারফেস হবে 41D নামে, 42D এর ইন্টারফেস হবে 42D নামে। এটার ভিতরে তোমার 40D ধরো কোর্স করতেছে হলো কি ডিজাইন প্যাটার্ন, ঠিক আছে, ডিজাইন প্যাটার্ন কোর্স করে। 41D হলো গিয়ে ধরো ডাটাবেজে কোর্স করে, আর 42D হলো কি তোমার স্ট্রাকচার প্রোগ্রামিং এ কোর্স করে। তখন তুমি ইজিলি আলাদা আলাদা করতে পারবা। এক কথা যদি আমাকে বলো, এই যে ইন্টারফেস সেগ্রিগেশনের মধ্যে মনে রাখবা যত কাপঝাপ হয় ইন্টারফেসের ভিতরে হয়। ইন্টারফেসের ভিতরে ঝামেলাটা থাকে ইন্টারফেস সেগ্রিগেশনে। ইন্টারফেস আমি একটা কমন ইন্টারফেস দিয়ে আমি চালাইতে পারবো না। যেমন এক প্রিন্টার নাম দিয়ে আমি 3টা কাজ করে ফেলতে পারতেছি, এটা আমি করতে পারবো না। আর তোমার লিস্ট অফ সাবস্টিটিউটে যেটা হয়, একটা ক্লাস বানায় ওই ক্লাসের মধ্যে একটা কমন মেথড দিয়ে আমি চালাই দিতেছি, এটা করতে পারবো না। যদি এই মেথডটা সবার জন্য প্রযোজ্য না হয়, আমি এটা ইউজ করতে পারবো না। যেমন ফ্লাই সব পাখিদের জন্য প্রযোজ্য না, এটার জন্য আমার আলাদা আলাদা 2টা ক্লাস বানাইতে হয়েছে। 2টা ক্লাস বানায় 2টা ডিফারেন্ট মেথড বানাইতে হয়েছে। এখানে কিন্তু আমার আলাদা আলাদা ক্লাস না, এখানে আমি আলাদা আলাদা ইন্টারফেস বানাচ্ছি। ক্লাস আমার একটা থাকতে পারে, কিন্তু ইন্টারফেস হবে আমার আলাদা আলাদা। ওকে, হ্যাঁ মারুফ বলো, মুস্তাকিম বলো। স্যার আমাদেরকে এগুলো কোড দেখে আইডেন্টিফাই করতে হবে কোনটা সিঙ্গেল রেসপন্সিবিলিটি, কোনটা ওপেন ক্লোজ। এখন দেন আমি আমাদের যদি ওটা সলভ আমার করতে হবে যদি এরকম আমার যদি মাথার মধ্যে ভূত জন্ম, আমি কোশ্চেন কঠিন করব, তাহলে আমি এটা করতে পারি। কিন্তু ঠিক আছে, আমার যেহেতু টাইম কম, আমি এবার এরকম পেঁচাবো না, কোড মোড দিব না। তোমরা জাস্ট সিনারিও থেকে থিওরিটিক্যাল ভাবে আনসার করবা। স্যার শুধু টাইপগুলা আনসার করে দিলেই হবে, তাই না? এক্সপ্লেইন অবশ্যই করতে হবে কোনটা কিভাবে নাকি হলো, টাইপটা লিখে ডেসক্রাইব করতে হবে যে ডেসক্রাইব করতে কোথায়? হবে, ডেসক্রাইব করতে হবে, নাহলে আমি কিভাবে বুঝবো? আমি ঝড়ে বক লিখে দিলাম যে এটা সিঙ্গেল রেসপন্সিবিলিটি, কিন্তু কিভাবে হলো সেটা তুমি বলবা না। ওকে স্যার। তোমাকে টাইপটা একটু বলে দিতে হবে, মানে ডেসক্রাইব করে দিতে হবে। এই তো, এই গেল আমার সলিড, এই গেল হলো গিয়ে আমার এমভিসি। তারপরে বলো আর কার কি কোশ্চেন? মারুফ বলো, হাত তুলে রাখছো। সরি স্যার, তখন বুঝলাম তো, পরে আর নামাইনি। পরে আর নামাও নাই, আচ্ছা ঠিক আছে। স্যার এমভিসি থেকে সেম শুধু
আর্কিটেকচার ড্র করতে হবে এমভিসি আর প্যাটার্ন থেকে আর্কিটেকচার ড্র করবা আর এক্সপ্লেন করে দিবা কিভাবে কি হয়েছে। ওকে, তারপর আর কে বলো। আর এত প্যারা নিও না, চিল মতো ইট কাটাও, ইট কাটানোর পরে পড়াশোনা করতে বসো। আমাদের এমবিসি সিলেবাস থেকে যেটা হবে। হ্যাঁ এমবিসি থেকে যেটা কোশ্চেন থাকবে ওটাও কি সিনারিও বেস থাকবে? হ্যাঁ, ওটা সিনারিও, দুইটাই সিনারিও বেস থাকবে। আজকে যা পড়ালাম খালি মাথার মধ্যে একটু ঢুকাও, এই ঠাটা পোড়া পড়া দিতে হবে না। বাড়িতে গেছো, রিলেটিভদের সাথে টাইম কাটাও, টাইম স্পেন্ড করো, ঈদ শেষ করো, এরপর যা পড়তে বসো। এখন আমি পড়ছি প্রেশারের মধ্যে, আমার ক্লাসটা করাইতেই হবে, এর জন্য আমি করাচ্ছি। তোমরা জাস্ট বুঝা নাও, জাস্ট একটা ধারণা নিয়ে রাখো। স্যার এরপর স্যার এমভিসি তে যদি আর্কিটেকচার ড্র করা হয় তাহলে ওটাতেও কি ডিসক্রাইব করে দিতে হবে? ডিসক্রাইব না করলে আমি জাস্ট আর্কিটেকচার তো আমি এটা তো একটা যদি বাচ্চাদের দেই ওও ড্র করতে পারবো। তোমার তো আমাকে বুঝাইতে হবে যে কেন এটা এমভিসি, why am I using this pattern, why am I using that architecture, ঠিক আছে? তোমাকে বলতে হবে, আমাকে বুঝাইতে হবে যে হ্যাঁ ফর দিস লজিক্যাল কোয়েশ্চেন, সব হবে লজিক্যাল কোয়েশ্চেন, যে ওয়াই মডেল, হাউ ভিউ, মানে কিভাবে কন্ট্রোলারটা কাজ করতেছে, why the model is working like that, why the view is working like that, এটা হলে তোমাকে বুঝাই দিতে হবে। জাস্ট সিম্পল ইতিহাস লিখতে হবে না, 3-4 লাইনে বললেই হবে, কোনো কারণ যত স্যার মেইন একটা প্রবলেম হচ্ছে আপনার কোয়েশ্চেনে এই প্যাটার্ন গুলো ধরতে পারি না, আপনি এতটাই লজিক্যাল দেন যে আমাদের চিন্তা করতে হয়। হ্যাঁ সো স্যার আর একটু ইজি করে দেন, মেনশন করে দিয়েন যে আপনি হ্যাঁ, কি চাইতেছেন আমি আমাদের কাছে। কোয়েশ্চেনের মধ্যে লিখে দেব, এটা হলো যে কন্ট্রোলার এক্সপ্লেন করো। এটা তোমাদের ড্যাফোডিলের বাজে একটা নিয়ম যে কোয়েশ্চেনের মধ্যে লিখাই দেওয়া থাকে, এটা হলো কি ওইটা তোমরা এক্সপ্লেন করো। স্টুডেন্টরা যদি জানে, যদি বইলাই দাও এটা এনক্যাপসুলেশন কাকে বলে, তাইলে আর ব্রেনটা দিছে কিসের জন্য? ব্রেনটা একটু ইউজ করো, তুমি নিজে জি থেকে স্যার। বের করো এটা এনক্যাপসুলেশন নাকি না, তুমি নিজে থেকে ইউজ করো এটা অ্যাবস্ট্রাকশন কিনা। এনক্যাপসুলেশন আর অ্যাবস্ট্রাকশনের মধ্যে তুমি যদি পার্থক্যই না জানো, তোমার জিনিসটা পড়া লাভ কি? ওপি তোমরা 1.5 বছর পড়ছো, এখনো যদি আমি জিজ্ঞেস করি এনক্যাপসুলেশন আর অ্যাবস্ট্রাকশনের মধ্যে পার্থক্য কি, 99 জন স্টুডেন্ট আছে, 90 জন স্টুডেন্ট এখানে বলতে পারবে না। তোমরা প্লিজ একটু গদ বাঁধা নিয়ম থেকে বাইর হও। কোয়েশ্চেন লজিক্যাল হবে, অ্যান্সার লজিক্যাল হবে, শেষ। ইন্টারভিউতে যেরকম কোয়েশ্চেন করা হয় ওরকম কোয়েশ্চেন হবে, ব্রেন খাটাইতে হবে, অ্যান্সার বড় না। এবার অ্যাডাপ্টার, এই যে বি সেকশন, যেটা অ্যাডাপ্টার প্যাটার্নের মধ্যে বলছে যে প্রজেক্ট বি এর জন্য খালি কোডটা লিখতে, এ বি সি তিনটাই কইরা ফেলছে, পারলে যদি ডি ই এফ জি এইচ আই থাকতো ওইগুলাও লেখা দিত। আমি তো এটা চাই নাই, আমি বলছি বি এর জন্য করতে, হাফ পেজ লাগবে এটা করতে, এ বি সি ডি এফ জি এইচ আই সব করে রাখছো কেন? কোয়েশ্চেনে যতটুকু বলবো অতটুকুই, এবং ধরে রাখবো কোয়েশ্চেন যত বড় অ্যান্সার তত ছোট আসবে। মানে আমি তোমাদেরকে বলে দিই, এখনো বলি, পরেও আমি বলবো, কুইজ আর ফাইনালের কোয়েশ্চেন বড় হবে, আনসার হবে ছোট। কোনো কোয়েশ্চেনের অ্যান্সার যদি 1 পেজের বেশি হয়, তোমার কোয়েশ্চেনের অ্যান্সার যদি 1 পেজের বেশি হয়ে যায়, তাহলে ধরে নিবা যে তোমার অ্যান্সার ভুল আছে। কোনো কোয়েশ্চেনের অ্যান্সার 1 পেজের বেশি যাবে না, যদি হয় ধরে নিবা তোমার অ্যান্সার ভুল আছে, শেষ। হাসতেছো কেন? আমি বুঝাই দিছি তোমরা হাতের লেখা অনেক বড় বড়, তাহলে তার ক্ষেত্রে কি হবে? এই যে যেরকম আমি একটা বিশাল বড় এই গতকাল রাতে একটা বিশাল বড় নমুনা পাইছি, সেটা হলো কুইজের খাতা দেখতে গিয়ে মাহবুবার খাতা, যেটা ও মাই গড 4-5 পেজ লেখা রাখছে, মানে এত বড় কোশ্চেনই ছিল না, 4-5 পেজ অ্যান্সার। ওইটা আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে আমি বুঝলাম, বাট ইন জেনারেল ছোট অ্যান্সার হবে, এত বড় হবে না। তারপর বলো আর কার কি কোয়েশ্চেন? আশা করি নাই। ভালো মতো ঈদ করো, ঈদের আগে আমরা আর ক্লাস নিব না, ঈদের পরে আমরা একটা ক্লাস নিব, সেটা আমরা নিতে পারি ধরো তোমরা তারপর 7-8 তারিখের দিকে, ধরো আমরা ঈদ কবে 1-2 তারিখে যদি হয়, 1 তারিখে ঈদ করলা, 2 তারিখে ফ্রেন্ডের সাথে আড্ডা দিলা,
3 তারিখে বাড়িতে ঘুরলা, 4 তারিখে আবার বাড়িতে ঘুরলা, 5 তারিখে তোমরা বাসায় সময় কাটালে, 6 তারিখের দিকে যে আমরা একটা ক্লাস নিতে পারি অনলাইন। ঠিক আছে, 6 তারিখ বা 5 তারিখে যে আমরা একটা অনলাইন ক্লাস নিব, ওইটা আমাদের ফাইনাল টপিক পড়াবো। বলো মারুফ, কি বলবা? স্যার সেটা হচ্ছে স্যার আমাদের মিডের খাতা দেখছেন স্যার, আর একটা বিষয় হচ্ছে যে স্যার কুইজের রেজাল্ট দেখার পর তো স্যার পুরো হতাশ হয়ে যাচ্ছি। মিরের খাতা বিশ্বাস করো, আমি টু বি অনেস্ট এখানে সবাই উপস্থিত আছো, বাট হ্যাঁ মিরের খাতা দেখে আমি অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেটেড। মানে এরকম আমি এখন মানে আমার অবস্থা হয়েছে যে আমার জোর করে নাম্বার দেওয়া একটা এমন একটা সিচুয়েশন আছে, জোর করে নাম্বার দিয়েও মনে হয় না এত উঠবে। কারণ এক আউট যেটা তুমি একটু নাম্বারের স্ট্রাকচারটা খেয়াল করো, যারা 20-এর উপরে ওরা এমনিতেই 20-এর উপরে পাইছে। কারা 20-এর উপরে পাইছে? যাদের জাস্ট এই যে আউটপুট যেটা দিছিলাম, আউটপুট আর সিঙ্গেল টোনটা ঠিক ছিল, আর বাদ বাকি সব সেম। কারণ আর বাদ বাকিতে ধরো তোমার এই যে কোর্স মেলে গেলাম, কোর্স মেলে আমি সবাই সেম নাম্বার দিছি, যে 7-এর মধ্যে হইলেও 6, যদি হয় তাহলে 7, আর যদি কিছু না হয় তাও 6, অল্প কিছু হয় তাও 6, মানে নাও হয় তাও 6, এরকম একটা স্ট্রাকচার। তো ঘুরে ফিরে হলে গিয়ে তোমার 15 থেকে 15, 17, 18 এরকম আনসার হয়েছে। স্যার আর একটা বিষয় হচ্ছে যে স্যার আউটপুটের যে একটা বিষয়টা স্যার, আউটপুটটা কি স্যার কয়েক টাইপের হবে? মানে কয়েক টাইপের হবে। জি স্যার, মানে যদি আউটপুট কারোর একটাও হয় সেটা কি স্যার অ্যাকসেপ্টেড হইছে? হ্যাঁ, একটা হইলে নাম্বার দিছি। একটা তো একটা যারা হইছে, যাদের আউটপুট একটা হইছে, ওটা দেখবে এমনিতেই তোমার 18 বা 20 এরকম আসছে। আর যাদের একদমই হয় নাই তাদেরকেও আমি নাম্বার দিছি, পার্শিয়াল মার্ক স্যার দিয়ে রাখছি। এটা কি শুধু স্পেসিফিক সেকশনে নাকি সবারই সেম? সবারই সেম, এ বি সি ডি সবারই সেম। জাস্ট সবাই একটা জায়গায় ধরা খাইছে, সেটা হলো কি আউটপুট আর হলো কি সিঙ্গেল টোন। আউটপুট আর সিঙ্গেল টোন। আর কয়েকজন দেখছি লিখার টাইম পাও নাই, হয়তো জানো বাট লিখার টাইম পাও নাই, ওরা ওস্তাদি করে অ্যাডাপ্টারের মধ্যে দুনিয়ার সব লিখতে। আমি একটা ধারণা ক্লিয়ার করি, প্লিজ বেশি লিখলে নাম্বার না। এটা 5-6-এ পড়ো না তোমরা, যে বেশি লিখছে তাই বলে নাম্বার। এই ধারণা বাদ দাও। তোমাকে বলছে যে অ্যাডাপ্টার বি এর জন্য কোড করতে, তুমি এ বি সি 3টার জন্য কোড করে বসে আসছো, নাকি তুমি বুঝতেই পারো না যে কোনটার জন্য কোড করছো। এটা একটা প্যারা। সিঙ্গেল টোনের মধ্যে তোমাকে কোয়েশ্চেনের মধ্যে বইলা দিছে যে ইনটেন্ট লিখো। ইনটেন্ট মানে তুমি এখানে কেন সিঙ্গেল টোন ইউজ করতেছো, এটা কেউ লিখেও নাই। সিঙ্গেল টোনে কোড লেখা রাখছে, সিঙ্গেল টোনে কোডের মধ্যে মেইন মেথড লেখা রাখছে। ভাই মেইন মেথড তো চাই না, তুমি মেইন মেথড কেন লিখছো? স্লাইডের মধ্যে সিঙ্গেল টোনের কোড এতটুকু, এক একজন সিঙ্গেল টোনের কোড হয়ে গেছে 1, 2, 3 পৃষ্ঠা এরকম চলে গেছে, দরকার নাই তো। যারা লিখছে তাদের কি নাম্বার কাটা গেছে নাকি? শোনো আমি বলি, যারা 3 পেজ লিখছে তারাও হলো গিয়ে 6-এর মধ্যে যদি ঠিকঠাক থাকে তাহলে 6 পাইছে, আর না ঠিকঠাক থাকলে মানে দুইটা কারণে মার্ক কাটা হয়েছে। একটা হলো গিয়ে ইনটেন্ট যারা লিখে নাই, প্লাস তোমার এক্সেপশন যারা লিখে নাই, ওরা পাইছে 6-এর মধ্যে 4.5। যারা ইনটেন্ট লিখছে কিন্তু এক্সেপশন লিখে নাই, ওরা পাইছে হলো গিয়ে 5, 6-এর মধ্যে 5। এখন 5 যারা পাইছে, 5-এর মধ্যে অনেকে আছে মেইন মেথডও লিখছে, দুনিয়ার সব লিখছে, ওরাও 5 পাইছে। যারা শুধু এতটুকু ছোট্ট একটু পার্ট লিখছে, ওরাও 5 পাইছে। ঠিক আছে, এটাই হলো দিয়ে মানে যতটুকু ঠিক অতটুকু যদি তুমি লেখা থাকো কোনো প্যারা নেই, আর বেশি লেখার নাম দরকার নাই তো, তোমাকে বেশি তো চাই নাই। কোশ্চেনটা আসলে মেইনলি আমার তেমন মনে নাই স্যার, আমাদের যদি ইউএমএল থাকে আমার মনে হচ্ছে যে ইউএমএল ছিল। ইউএমএল ছিল হলো কি অ্যাডাপ্টারে। জি স্যার, ওইটাতে কেমন মার্ক দিবেন? অ্যাডাপ্টারের মধ্যে মাশাআল্লাহ মানে মোটামুটি সবাই 3-এর মধ্যে আমি 2 করে দিয়ে দিছি। ইউএমএল ইউএমএল 2 করে দিছি, কারণ একটাই ভুল করছে, সেটা হলো গিয়ে ইমপ্লিমেন্টের জায়গায় এক্সটেন্ড দিছে, অথবা তোমার বলছে হলো গিয়ে ইন্টারফেস বইলেই দিছে হলো গিয়ে ব্র্যান্ড এ হবে। অনেকে ইন্টারফেস আঁকাইছে একটা, এরপর এ বি সি 3টার জন্য আলাদা আলাদা করছে। কেন? তোমাকে বলছে ইন্টারফেস এর আন্ডারে হবে বি আর সি, তুমি এটা কেন করছো? যাই হোক,
এটা তোমার দিয়ে দিছে, এটা হলো কি তোমার দুই সবাইকে দিয়ে দিছে। স্যার ইন্টারফেসের যে একটা ইয়া ছিল, যেমন ডট ডট ডট, তারপর আবার ইয়া ছিল আরো ডট ছিল, ওরা যারা হচ্ছে যে চিহ্নগুলো ঠিকঠাক দিছে না, ওদেরকে তো স্যার মোটামুটি ফুল মার্ক পাওয়ার কথা। কি যারা ঠিকঠাক দিছে তারা তো 3ই পাইছে, যারা ঠিকঠাক দিছে তারা ফুল, কোনো কারণ নেই। কয়েকজন হাতে গোনা পাইছে, কয়েকজন ঠিকঠাক দিছে। এই তো আমাদের মিডিয়াম তাহলে কি স্যার দিয়ে দেওয়া হবে তাড়াতাড়ি নাকি স্যার? মিডের মার্ক আমি আজকে দেখতে বসছিলাম, তো বললাম না 7 জন নাকি 8 জন বাকি, দিয়ে দিব। জি স্যার, মানে কাটাইতে গেছো মিডের কথা নিয়ে এত প্যারা খাইছো। দেখি মারুফ কত পাইছে, মারুফ এক্সপেক্টেড মার্ক কত বলো, তুমি কত আশা করো? স্যার কুইজের মার্কে যে ধরাটা খেয়ে গেছি স্যার, মানে 10 থেকে খালি কমতে আছে স্যার, বুঝছেন? মানে 3টা দিছেন, 3টায় খালি দেখলাম যে মার্ক 1-2 করে খালি কমতেছে। মানে বলো তুমি মিডে কত আশা করো, এটা আমরা বলো।